দেখো এখানে কি বলছে, একটি থলিতে 10 পয়সা এবং 25 পয়সার কিছু মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা 300টা, তাদের মান 45 টাকা। তাহলে 10 পয়সার মুদ্রা আছে কত? এই টাইপের অঙ্ক কীভাবে করবে? এখানে দেখো বলে দিয়েছে মোট মুদ্রার সংখ্যা কটা, 300টা, আর বলছে মোট টাকার পরিমাণ হচ্ছে 45 টাকা। তাহলে 10 পয়সার মুদ্রা আছে কতগুলো? এবার একটা সিম্পল লজিকভাবে বুঝবে, যে পায়রার অঙ্ক করেছিলাম মনে আছে, ওইভাবেও অনেকে করতে পারো, বা অ্যালিগেশন প্রসেস করতে পারো। অ্যালিগেশন প্রসেস মানে কি? তোমাকে ধরে নিতে হবে যে তুমি টাকা হিসাবেও করতে পারো, এখানে কী মুদ্রা কতগুলো আছে, তাই না? তাহলে তুমি কী ধরে করবে? মুদ্রা কতগুলো আছে মানে তোমাকে কী ধরে করা উচিত? হ্যালো, বুঝতে পারছি না। চলো মুদ্রার সংখ্যা ধরেই করো, অসুবিধা নেই। এখানে 300টা রয়েছে মুদ্রা। আচ্ছা, 300টা যদি মুদ্রা হয়, এখানে বলে দিয়েছে মোট টাকা হবে 45 টাকা, তাহলে মিডিল মানটা কত হচ্ছে? 45। এটা মাথায় রাখবে। অ্যালিগেশনে কি বলছে, এদিকে একটা মান হবে, এদিকে একটা মান হবে, একটা বড় 45 থেকে একটা ছোট, তাই না? এবারে দেখো প্রত্যেকটা যদি 10 পয়সা করে হয়, কত টাকা হবে? 30 টাকা। আমি ধরে নিলাম যদি 300টা, অ্যালিগেশন প্রসেসটাই এটা, আমি ধরে নেবো 300টাই 10 পয়সা করে আছে। 10 পয়সা মানে কি? 10 পয়সা 3000, মানে 300টা যদি থাকে তাহলে 3000 পয়সা হবে। আর 3000 পয়সা মানে ক টাকা? 30 টাকা। কারণ 100 পয়সায় ক টাকা হয়? 1 টাকা। ভেরি গুড। তাহলে এবার ধরবো কি, 10 পয়সার গল্পটা গেল, এবার ধরবো 25 পয়সা আছে 300টা। 300টা যদি 25 পয়সা হয়, ক টাকা হতো? 3 × 25 = 75, আর 2 শূন্য, তার মানে 7500 মানে কত? 75 টাকা। বোঝা গেল? কারণ 100 পয়সাতে 1 টাকা, তাহলে 7500 মানে 75 টাকা। ঠিক আছে, এখানে 300 হবে না, সরি 30 হবে এটা, হ্যাঁ, এই টাকা। তাহলে টাকা করলাম, দিয়ে মিডলে দুটো মিলে কত টাকা? 45 টাকা আছে, সেইটা লিখবে মিডিলে। মিক্স মানটা মিডিলে হয়, আর আর ইন্ডিভিজুয়ালটা আলাদা করে লিখতে হয়। এটা কি? অ্যালিগেশন প্রসেস। আর অ্যালিগেশন প্রসেসে মিডিল যে মানটা আছে, মিশ্রিত মানের থেকে ইন্ডিভিজুয়াল মানটা একটা ছোট হবে, একটা বড় হবে, এটা দেখে বোঝা যায়। এবার অ্যালিগেশন করলো, এবার এটা কিসের রেশিও আছে? এটা টাকা। কি আছে? এটা টাকা। আর টাকা রেশিওর উল্টো কি আসবে? টাকার উল্টো কি আসবে? সংখ্যা, মুদ্রার সংখ্যা। তাই 30 আর 45-এর ডিফারেন্স বা পার্থক্য কত? 15। 45 আর 25-এর পার্থক্য কত? 30। তাহলে রেশিও করলে কত হবে? 2:1। এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা? বা এটা করারও দরকার, হ্যাঁ, এটা করতে হবে, বলো। এই পর্যন্ত কারোর অসুবিধা? তাহলে রেশিও করলাম 2:1, তার মানে এটা 10 পয়সা ছিল, এটা 25 পয়সা ছিল। 10 পয়সা যখন দুটো থাকবে, সেখানে থাকবে 25 পয়সা একটা। তাহলে এখানে টোটাল কত? তাদের অনুপাতের টোটাল 3। 3 মানেই কত বলে দিল অঙ্কে? 3 মানেই মুদ্রার সংখ্যা বলে দিল 300টা। কত গুণ বেশি? 100 গুণ বেশি। ঠিক আছে, 100 গুণ বেশি। অ্যান্সার কি? যে 10 পয়সার মুদ্রা। তো 10 পয়সার মুদ্রা 2 মানে কত? 3 মানে যদি 300 হয়, 2 মানে কত হবে? 200 হবে। অ্যান্সার নাম্বার অপশন নাম্বার গ। বুঝতে কারো অসুবিধা? আর যদি বলতো 25 পয়সার মুদ্রা কটা আছে, তাহলে কত হতো? 1 মানে কত হবে? তাহলে 100 হতো। বুঝতে পেরেছো সবাই? এবার যারা একটু অ্যাডভান্স আছো, শর্টকাট বোঝো, তারা কি করে করবে বলেছিলাম, মনে আছে কি? সিম্পল, যেটা অ্যান্সার চাইবে উল্টোটা ধরতে হবে। তাহলে আমি 25 পয়সা ধরবো, মানে কত টাকা? 75 টাকা। ক টাকা? 75 টাকা। কত ডিফারেন্স দেখতে পাচ্ছ? কত? 30-এর ডিফারেন্স আছে। কত ডিফারেন্স? 30। 30 মানে সংখ্যা কটা মুদ্রার? এই 30-এর ডিফারেন্স, 30 টাকার ডিফারেন্স, তাই তো? 30 টাকা ডিফারেন্স রয়েছে। আচ্ছা, 30 মানে এখানে সংখ্যা কটা হবে? মানে ওটা বলতে চাইছি না, সরি, একটু ভুলে করলাম কনসেপ্টটা। এখানে আমি বলতে চাইছি, এখানে বলেছে তো মুদ্রার সংখ্যা 300টা, তাই তো?
আর 45টা যদি 25 পয়সা হতো তাহলে ক টাকা হতো? 5 45 কত হবে? এই 25 45 মানে 4টে, 4 গুণ 45, তাই তো? 4 গুণ 45 করলে কত হয়? 180, তাই তো নাকি? বুঝতে পারছি, এটা বুঝতে পারছি কিনা না। 180 দিয়ে ডিফারেন্স কত? 120 120 আসছে না? 120 বাই কত করতে হবে তাহলে? 120 বাই 25 আর পয়সা, ও সেখানে মুদ্রা হয়ে যাচ্ছে, টাকাই করতে হবে। জায়গাটা করতে হবে না, একটু লেগে যাবে তোমাদের তখন। তো মানে কোনটা ধরবা, অ্যালিগেশনটাই বেস্ট। কিন্তু আমি বলে দিচ্ছি, তাও ব্যাপারটা হচ্ছে এখানে আমি বলতে চাইছি, যদি আমি 25 পয়সা ধরেই করি তাহলে 300টা 25 পয়সা হলে ক টাকা হচ্ছে সেইটা বলতে চাইছি। তার মানে ক টাকা হচ্ছে? 75 টাকা না? আচ্ছা, আর এখানে 45 টাকা, 100 করে দেবো 7500, তাহলে ডিফারেন্স কত আসছে? 3000। 3000 বা এখানে ডিফারেন্স কত? 15 পয়সা দিয়ে করছি, তাহলে 15 পয়সা মানে কত হচ্ছে? 15 দুগুণে 30, 200। এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সেই পায়রার মতো করলাম, যে যেটা চাইবে তার উল্টোটা ধরবো, ধরে তার ডিফারেন্স দিয়ে ভাগ করব। এটাই চাইছি, যে আমি যদি ধরে নিই যে 300টায় 25 পয়সা আছে, যেহেতু আমি 10 পয়সা আনতে চেয়েছি, কিন্তু 45 টাকা, এবার আমি এইটা পয়সা আছে বলে পয়সায় কনভার্ট করে দিলাম 4500। আর 25টায় যদি 300টায় যদি 25 পয়সা, তাহলে কত হতো? 7500 টাকা। ডিফারেন্স কত? 3000। এবার এদের ডিফারেন্স কত? 15। ভাগ করলেই অপরটা সংখ্যা পেয়ে যাবে, তাহলে কথা হচ্ছে 200। এটাই বলছিলাম। কিন্তু অ্যালিগেশন প্রসেসটা বোঝো, এটা অনেক সময় অনেকে বুঝতে পারবে না। অ্যালিগেশন প্রসেসটা বুঝলে কিন্তু ইজি হয়ে যাবে। দেখো, 28শে ফেব্রুয়ারি 2014 কী বার ছিল? তো এই ক্যালেন্ডারের যারা রিজনিং করনি তারা আমার এতে চলে যাবে, সেখানে ইজিলি ক্লিয়ারলি দেখতে পাবে। ওটা আমার করানো আছে ক্যালেন্ডারের চ্যাপ্টার করে, ইউটিউবে দেখে নেবে। দেখো, 28শে ফেব্রুয়ারি তোমরা যারা প্র্যাকটিস করেছো, 28শে ফেব্রুয়ারি মানে 28 লিখবো প্লাস ফেব্রুয়ারি মাস, 28শে ফেব্রুয়ারি কোড কত লিখবো? 2014, যেহেতু লিপিয়ার না, তাহলে কি লিখবো? ফেব্রুয়ারি কোড কত? 144, তাই তো প্রথমে? তাহলে 4 হবে। ভেরি গুড। তারপরে হচ্ছে কার কোড? 2000, শতকের কোড কত হবে? 06, তাই তো? 06 মানে 6 হবে, 0 মানে 19, 6 মানে 0642। আচ্ছা, 14, ভিতরে প্রথমে লিপিয়ার কটা? 3 এ 4 12, 3টে আছে লিপিয়ার, 4 দিয়ে ভাগ করা লিপিয়ার করি। 14 ভিতরে অর্ধেক কথা, অর্ধেক বের করতে হলে 7 দিয়ে ভাগ করি। এবার কি করবে? 7 দিয়ে ভাগ করব। এইগুলো যারা জানো, দেখো 28কে 7 দিয়ে ভাগ করা যায়, অর্ধে 0, 4 আর 3 7, অর্ধে 0, পড়ে আছে কি? 6। তাহলে 6 মানে কী বার হয়? 6 মানে কী বার হয়? সানডের থেকে গোনো। 6 মানে কী বার হয়? 6 মানে কী বার হয়? গোনো। শুক্রবার হবে। শনিবার। 6 মানে কী বার হয়? 0 মানে শনিবার বলেছিলাম না? শুক্রবার। শুক্রবার হচ্ছে তো দাদা? তোমরা করেছিলে? শুক্রবারই তো হচ্ছে। হ্যাঁ করেছি, শুক্রবারই হয়েছে। হ্যাঁ, ওটাই অ্যান্সার। শুক্রবার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। 28শে ফেব্রুয়ারি 2014 কী বার ছিল? শুক্রবার। তোমাদের জন্য আমি একটু আর একবার চেক আউট করে নিই, ঠিক আছে? করতে হয়, দেখতে হয় যে কী বার ছিল, ঠিক আছে? ক্যালেন্ডারে ওটা দেখবে, ইজিলি বুঝতে পারবে। কোডগুলো জানতে হবে, জানলে হয়ে যাবে। তাহলে এটা শুক্রবার, কারণ দেখো শুক্রবার কারণ রবিবার থেকে 1 হয়, আর 0 মানে তো শনিবার বলেছিলাম। চলো, দেখ, 1 জানুয়ারি 2018 তারিখ যদি সোমবার হয়, তবে 31শে ডিসেম্বর 2016 কী বার হবে? 3 দাগে এটা দিয়েছে। তাহলে আমরা দেখো মানটা ইউজ করব। 1 জানুয়ারি মানে কত? 1। জানুয়ারি কোড কত? 1। ভেরি গুড। আর 2018 বলেছে, লিখবো যেটাই দেবে। এই জন্যই কোডগুলো মুখস্থ করতে পারি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যদি সোমবার হয়, আচ্ছা এটা সমান সমান বলছে সোমবার, মন্ডে। ওকে, ভেরি গুড। তবে 31শে ডিসেম্বর, তাহলে এটা 31 লিখবো। ওকে, ডিসেম্বরে কোড কত হয়?
ছয় হয়, 146 লাস্টে, তার মানে লাস্টেটা 6, 2016, তাই তো? ব্যাস, এবার এটাকে তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, তাহলে আলটিমেটলি দেখো এখানে আমরা একটা আর একটা ইজিলি ভাবে করতে পারি, সেটাও আমি দেখাবো। এখানে ডিফারেন্স কত আসছে, প্লাস হলো, কত প্লাস হলো, কত প্লাস হলো, কত প্লাস হলো বলো? এখানে প্লাস হলো 28, 28 না কত, 30 প্লাস হচ্ছে। আরে ভাই একটু বলো, 30। এখানে কত প্লাস হচ্ছে, মান বাড়ছে, কত বাড়ছে, প্লাস 5 বাড়ছে। এখানে 2018 থেকে 16 হচ্ছে। এবার এই 2018 থেকে 16-র মধ্যে কোনো লিপিয়ার যাচ্ছে 31/6-এর মধ্যে? না, কোনো লিপিয়ার কিন্তু যাচ্ছে না, কারণ 29 ফেব্রুয়ারি ক্রস করছে না। তাহলে এখানে কত হচ্ছে, -2 হচ্ছে। এবার ক্যালকুলেশন করবো, এই দেখো এই -2 থেকে এই যদি -2 করে দিই 28 হয়ে যাবে, আর 28কে 7 দিয়ে ভাগ গেলে অর্ধেক কত হবে, 0। অর্ধেক কত হবে, 0। তাহলে সোমবারের সঙ্গে +5, তাই তো? +5 হচ্ছে, তাহলে কত হচ্ছে +5 হলে, শনিবার, +5 হলে শনিবার, তাই তো? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, হ্যাঁ, তাহলে শনিবার ইজ দ্য রাইট আনসার। তো কোড দিয়ে করলেও কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। বুঝতে পেরেছো সবাই? কোড জানতে হবে, যারা জানো না ক্যালেন্ডার ওই চ্যাপ্টারে যাবে, কোডগুলো জেনে যাবে, ইজিলি তোমরা করতে। কোড পাতাচ্ছি, জাস্ট ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু না। আর লাস্টে ওয়ার্ডে বের করার জন্য 7 দিয়ে ভাগ। এই দেখো এটা কেন কেটে দিলাম বলো তো, কারণ 30 থেকে যখন -2 করবো তখন 7 দিয়ে তো এমনি ভাগ চলে যাবে, তাহলে ওটা রাখার দরকারই নেই। টোটাল যোগ করাও যা, না করাও তাই, কারণ সেটাতে ভাগ যাবেই। ঠিক আছে, নেক্সট। এবার এটা আর একটা পদ্ধতিতে করা যায়, দেখো কি করে, যে 31শে ডিসেম্বর তো, এবার এটাকেও 31শে ডিসেম্বর আমরা ধরতে পারি। এইভাবেও করা যায়, যে দেখো 1 জানুয়ারি 2018, সেটা যদি আমার সোমবার হয়, তাহলে 31শে 2018 তো বলেছে, আমরা ধরে নেবো 2018-র আগে কী হয়, 2018 হয় 17। তাহলে 2017-র 31শে ডিসেম্বর কী বার হবে, দেখো 1 জানুয়ারি তার আগের দিন জাস্ট, 1 জানুয়ারি তার আগের দিন জাস্ট, তার মানে এটা কত হবে, রবিবার। এটা ঠিক কিনা? 2000, এ দেখো 31শে ডিসেম্বর 2017 সালের পরের দিনই তো 1 জানুয়ারি 2018, তাই তো নাকি? তাই হয়, কথা বলবে তাহলে শিখতে পারবেন। আজকে 31শে ডিসেম্বর 2017, তার পরের দিন কি 18 সালের 1 জানুয়ারি পড়বে, সেটাই করলাম। তাহলে সোমবার পড়েছিল, তার আগের দিন তাহলে রবিবার ছিল। এবার এখান থেকে কী করতে হয়, এখানে 2016 31শে ডিসেম্বর বলেছে, তাহলে কী হবে, তাহলে একটা দিন আগে পরে হয়ে যায়, তাই না? একটা সাল মানে একটা দিন আগে একটা পরে হয়, তাহলে এটা কী হবে, একটা দিন আগে, তার মানে কত হয়ে যাবে, শনিবার হয়ে যাবে। এটাও করতে পারে, কিন্তু আগে যেটা প্রসেস, যেখানেই দেবে সেখানেই ফিট। নেক্সট, উল্টোপাল্টা ডেট থাকলেও কোনো ইস্যু নেই। একটি খাদ্য ভাণ্ডারে 1600 লোকের 60 দিনের খাবার মজুদ ছিল, যদি 15 দিন পর 600 লোক চলে যায়। একটা সিম্পল লজিক, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে। 1600 লোক যদি খেত, 60 দিন চলতো, ভেরি গুড। এবার বলছে 15 দিন পর, তাহলে কদিন বাকি আছে আর, 45 দিন। তার মানে ওই 1600 লোক যদি খেত, তাহলে চলতো আর কয়দিন, 45 দিন চলতো। এবার সেখানে বলছে সমান সমান বলছে, সেখানে 600 লোক চলে গেছে, তাহলে 600 লোক চলে গেছে মানে আর কত আছে, 1000 জন আছে। তাহলে এই 1000 জনের অবশিষ্ট খাদ্য কতদিন চলবে, ধরে নাও এক্স দিন চলবে, এক্স তো ধরতে পারো, এক্স দিন চলবে, ব্যাস এইটা হচ্ছে ক্যালকুলেশন। 2 শূন্য 2 শূন্য গায়েব করে দেবে, 8 2 16 হবে, ওপর উপরে কাটাকুটি যায়, বলেছি এর আগেও, 5 2 হয় 10, 3 5 15, অ্যান্সার আসলো কত, আচ্ছা 3 5 15, সরি 5 9 45, 5 দিয়ে কাটছি তো, তাহলে 8 9 কত হবে, 8 9 হয়ে যাবে 72, তাহলে অ্যান্সার হয়ে যাবে 72 দিন, অপশান নাম্বার গ। ঠিক আছে, নেক্সট দেখব। একটি বালি ভর্তি বাক্সের ওজন 8.5 কেজি, এবং যখন অর্ধপূর্ণ থাকে তখন এর ওজন 5.5 কিলোগ্রাম। শূন্য বাক্সটি ওজন কত? একদম সিম্পলি করো, একটা বাক্স তৈরি করো না, একটা বালতির মধ্যে একটা বাক্স মনে করো, ভালো করে বুঝবে, ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। বলতে দেখো, পুরো ভর্তি যখন রয়েছে একটি বালি ভর্তি বাক্স, তখন কত কেজি বলছে, 8.5 কেজি। আর যখন অর্ধেক রয়েছে, যখন অর্ধপূর্ণ, তখন বলছে কি 5.5 কিলোগ্রাম। তার মানে কতটা কমে গেল, ক কেজি কমলো,
3 কেজি, তিন। ভেরি গুড। আচ্ছা এইটা যদি 3 কেজি হয়, এখানেও কত কেজি আছে? অর্ধেক বালির পরিমাণ কত কেজি আছে? 3 কেজি। তাই তো নাকি? কেন বলো তো 3 কেজি এটাও? কারণ দেখো, এটাও অর্ধেক, ডিফারেন্স 3 কেজি হলে এই অর্ধেকও ডিফারেন্স কত হবে? 3 কেজি। তাহলে বালি আছে 6 কেজি, বালি আছে 6 কেজি। আর মোট বালতি কত ছিল? মোট মানে বালতি সহ বালি কত ছিল, বা বাক্স সহ বালি কত ছিল? 8.5 কেজি। তাহলে 6 কেজি সেখানে বালি, আর বাকিটা কি ইতিহাস? এখানে তো ইতিহাস না, এখানে এখানে বলছে বাক্সর কথা। তাহলে 2.5 কেজি কি? বাক্সের ওজন। 2.5 কেজি হচ্ছে বাক্সর ওজন। বাক্সের ওজন। বুঝতে কারো অসুবিধা? একটু ভাবলেই অ্যান্সার শেষ। কিন্তু এই অঙ্কগুলো অনেকে ভুল করবে, কিচ্ছু নেই অঙ্কটায়। নেক্সট, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর কত লাভ? তাহলে বিক্রয় মূল্যের উপরে যখন বলেছে, বিক্রয় মূল্যকে ধরতে হবে 100। তাহলে বিক্রি দেখো, এসপি মানে 100 যদি হয়, আর সিপি তখন 20% লাভ, মানে কি 20 টাকা তোমার কম হতে হবে, তবে এগিয়ে তুমি লাভ হবে, তাই না? তুমি 100 টাকায় বিক্রি করে 20 টাকা লাভ করে, তার মানে ক্রয় মূল্য কত ছিল? 80 টাকা। এই যে বলে দিয়েছে কিন্তু বিক্রয় মূল্যের উপর, তাই বিক্রয়কে 100 ধরতে হবে। এবার বলছে ক্রয় মূল্যের উপর কত, তাহলে ক্রয় মূল্য তো 80 টাকা, তাহলে 80 টাকার উপর কত? 80-র উপরে 20, 100-এ কত? কাটলে কত? 4, আর 4 25 100, 25% ইজ দ্য রাইট অ্যান্সার। এইগুলো কিন্তু দাদা বলছি কটা অঙ্ক ছিল? ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা, 11 দাগটা করে ফেললাম, ঠিক আছে। ওটা বলবে যে দাদা ওটা হয়ে গেছে। 6 দাগ, একটি দর্পণের মধ্যে দিয়ে দেখলে একটি দেয়ালে ঘড়িতে 11টা 25 15, তাহলে বাদ দিতে হবে, বাদ দিলেই অ্যান্সার। দর্পণ তো খুব সোজা, কটার থেকে বাদ দেবে? 11টা 60। আচ্ছা, এবার দাঁড়াও, 11টা 60 থেকে যদি বাদ দাও 11টা 15, তাহলে এখানে কোনো মান থাকবে? তাহলে এখানে কটার থেকে বাদ দেওয়া উচিত আমাদের? তাহলে দেখো এখানে বিয়োগ করো না, অসুবিধা নেই, বিয়োগ করে দেখো, এখানে বিয়োগ করলে কথা হচ্ছে, তারপরে বলছি। 45, আর 0টা 45 মানেই কি? 12টা 45। আর যারা এটা বোঝো না, হ্যাঁ, 12টা 35 আনছে। আর এটা যারা বোঝেন তখন কী করবে? কটাতে ধরতে হয়? 23টা 60 ধরতে হয়। কটা ধরতে হয়? 23টা 60, 24 ঘন্টা ধরে নাও। 23টা 60 24 ঘন্টা হতে হয়, তাই 23টা 60 থেকে বাদ দিতে হয় তখন। তাহলে 11টার পরে যখন তখন 23টা 60 থেকে ধরতে হয়, তাহলে 11টা 15। তাহলে বিয়োগ করলে 45, এখানে কত? 12। বোঝা গেল? কি বললাম? যখনই 11টার ঘরে আসবে তখন 23টা 60 থেকে বাদ দেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি 11টার নিচেই থাকে তখন বাদ দেবে 11টা 60 থেকে, মানে 12 ঘন্টা আর 24 ঘন্টা, 12 ঘন্টাও যা, 11টা 60 মিনিটও তাই। দেখো 320 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার মাঠ। দেখো তাহলে বর্গাকার মাঠের পরিসীমা সূত্র কি? 4a, মানে 4a মানে হচ্ছে বাহু, তাহলে 4 ইন্টু বাহু, তাহলে এখানে বাহু ইজিলি পেয়ে যাব। 320 হচ্ছে আমার পরিসীমা, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? উপরে কাটাকুটি যায় কিন্তু, 4 8 32 মানে 80, তাহলে এই বাহু সমান সমান কত এলো বর্গক্ষেত্রটির? 80। ওকে, পরিসীমার থেকে আমি বাহু বের করলাম। আর চারিদিকে 3 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? কিচ্ছু না, তাহলে একটা বাক্স আঁকি। তাহলে এটা আঁকলাম, এটা প্রত্যেকটা বাহু কত বলছে? 80, প্রত্যেকটা বাহু হচ্ছে 80। এবার চওড়া হচ্ছে কত করে? 3 মিটার। তাহলে চওড়া রাস্তা হচ্ছে 3 মিটার, এদিকেও 3 এদিকেও 3, টোটাল বাহু কত হয়ে গেল এখন প্রত্যেক দিকে? তাহলে বাহু হয়ে যাচ্ছে টোটাল, তাহলে হয়ে যাচ্ছে কত? 6 করে, তাহলে 86। এখন বাহু হচ্ছে 86। তাহলে রাস্তা সহ প্রথমে কি করব? ক্ষেত্রফল বের করব। কি হবে? 86 স্কোয়ার, তাই না? বাহু ইন্টু বাহু মানে তো বড় ক্ষেত্র, তাহলে রাস্তা সহ যদি করি কত হচ্ছে? রাস্তা সহ ক্ষেত্রফল গুণ করে বের করো কত হচ্ছে। আর রাস্তা বাদে ক্ষেত্রফল কত? 8 8 64, এইটা 86 গুণ 86 তোমরা করো। তাছাড়া আর একটা উপায় তোমরা করতে পারো, শর্টকাট প্রসেস। কী আছে বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলেও কিন্তু করা যায়, জানো তো? হ্যাঁ, হয়ে যাবে, ওটা করেও করতে পারো, কিন্তু আমি বললে গুণ করে করো না। 86 গুণ করতে কত সময় লাগবে? 86 ইন্টু 86 কত? তাড়াতাড়ি বলো।
তোমাদের একটা কাজ দিয়েছি, সেটা তো করতে হবে, খাতা নিয়ে বসতে বলি তো আমি। 7,396। কত? 7,396। 7,396। এবার কি, রাস্তা শহর থেকে যদি আমি এই রাস্তার বাদ দিয়ে ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? অ্যান্সার পড়ে থাকবে। তাহলে বাদ দিলে কত হচ্ছে? 6, 9, আর এদিকে 4 আর কয় দাও? 13, 9 দাও হাতে 1, তাহলে 996 অ্যান্সার, অপশন নাম্বার 1 ক। ঠিক আছে, বোঝা গেল? আর তোমরা সবথেকে বেস্ট হয় কি জানো তো এগুলো? 86 এর স্কোয়ার মাইনাস এখানে কি ছিল 80 এর স্কোয়ার, তাহলে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এ, এগুলোও শিখবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এটা করবে না পরীক্ষার সময়, জাস্ট দেখাচ্ছি, কিন্তু জাস্ট এই লাইনটা তোমরা করবে। তাহলে যোগ করে দেবে প্রথমে, 86 আর 80 যোগফল কত হবে? 166 ইন্টু এদের ডিফারেন্স কত? 6, তাহলে গুণ করতে অনেক সুবিধা। 6 ছক 36, 6 6 96, আর 3 হচ্ছে 99। তাহলে এটা আরও সুবিধা না, বেশি গুণ করা লাগবে না, শর্টকাট। এটা করবে পরীক্ষার সময়, ঠিক আছে? নাহলে কিন্তু ওই গুণ করতে গিয়ে দেখা যাবে অনেক সময় টাইম চলে যাবে। একটি চৌবাচ্চা প্রথম নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে 30 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত? দেখ, এলসিএম মেথড করবে। কি করবে? 20 মিনিটে একজন ভরছে মানে প্লাস দিলাম, আর যে খালি করছে দ্বিতীয় নলটা সেটা কি করছে? মাইনাস দিলাম। এবার এদের এলসিএমটা হবে কি? চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা। 20 আর 30 এলসিএম। দেখো, শর্টকাট শেখার ব্যাপারটা বলেছিলাম, এলসিএম বিয়োগ করতে বড় মানটাকে ধরবে। 30কে কি 20 ভাগ করা যাবে? ছোটো মান দিয়ে ভাগ যায় না। তাহলে 30কে ডবল করে দাও, করলে কত হচ্ছে? মানে বড় মানটাকে ডবল করে দাও, 60 হচ্ছে। 60কে কি 20 দিয়ে ভাগ যায়? অবশ্যই যাচ্ছে, তার মানে ওটাই ওদের এলসিএম। এইভাবে শিখবে। তাহলে এখানে 3 20 60 হয়, এখানে 3 2 60 হয়। এবার এটা প্লাস, এটা কিন্তু মাইনাস। এবার যদি একত্রে যদি করো, একত্রে করলে কি হবে? এখানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে +1 থাকছে, +1, কারণ একজন 3 ভরছে আর একজন 2 খালি করে দিচ্ছে। একজন 3 ভরছে আর একজন 2 খালি করছে, তার মানে কি আলটিমেটলি ভরা হচ্ছে কত করে? প্রত্যেক মিনিটে 1 করে। এইবার ধারণ ক্ষমতা যদি 60 হয় আর 1 করে যদি ভরে প্রত্যেক মিনিটে, টাইম লাগবে কত? 60 মিনিট। এই পরীক্ষার সময় 60 মিনিটে যায়, কিন্তু 1 ঘন্টাও থাকতে পারে, এটাও খেয়াল রাখবে, কারণ 60 মিনিট মানেই কিন্তু 1 ঘন্টা, এখানে নেই, কিন্তু পরীক্ষার সময় থাকতে পারে। সবসময় মাথা ঠান্ডা করে এদিক ওদিকে চোখ রেখে তোমাকে করতে হবে, ঠিক আছে? এই অঙ্কগুলো অনেকে ভগ্নাংশ করে করতে পারো, যে 1 অংশ মানে কি? 1 20 মাইনাস 1 30, এই বিয়োগ করলে কত হবে? 1 60, আর এই উল্টোটাই অ্যান্সার, তাই 60/1। ঠিক আছে, কার্যক্ষমতার উল্টো কি হয়? সময় হয়। এইভাবেও করতে পারো, কিন্তু আমরা করি এলসিএম মেথডে, ওটাই করবে। নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে, ঠিক আছে? ভূমি দিয়েছে 12 সেন্টিমিটার, ভেরি গুড। সমান দুটি বাহুর দৈর্ঘ্য বলছে 10 সেন্টিমিটার। সমান দুটি বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? কি করবে? কি করবে? এখানে দেখো, সমান দুটি বাহু বলছে 10 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, ভূমি বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, আর সমান দুটি বাহু দৈর্ঘ্য বলছে 10 সেন্টিমিটার, তাই ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর সমান, এবার উচ্চতা কত হবে? উচ্চতা জানা নেই, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হবে না। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি হয়? এইটা হচ্ছে ভূমি, ক্লিয়ার করছি, এটা হচ্ছে ভূমি, আর এই দুটো বাহু সমান, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাও 10, এটাও 10, এটা 12। কী করতে হবে? মিডিল দিয়ে মান বের করতে হয়। আর কি শিখেছো? এটা অতিভুজ, এটা কি? এর অর্ধেক কত কত হবে? 6। তাহলে এটা বের করতে পারো তুমি। কি হলো? অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার থেকে, বা যদি এটা লম্ব যেহেতু, তাই লম্ব স্কোয়ার সমান সমান কি? অতি স্কোয়ার √অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো নাকি?
পৃথকগড়ের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই উচ্চতাটা আমার জানতে হবে। উচ্চতা সমান সমান কি? তাহলে সেইখান থেকে সূত্র চলে আসছে হাইট সমান সমান অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক। কেন অর্ধেক? ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি। ক্লিয়ার হলো? তাহলে 100 থেকে 36 বাদ দিলে কত হবে? 36 বাদ দিলে 64, 64 মানে 8 হবে। এবার তুমি এখানে করো, এটা সমান সমান তাহলে কত হলো? উচ্চতা সমান 8, তাহলে কত হলো? 48। বুঝতে কার কার অসুবিধা? যদি বুঝতে কোথাও অসুবিধা হবে বলবে, আমি শিখিয়ে দেব। তাহলে অসুবিধা নেই। একটি ঘড়ি ঘন্টায় 10 মিনিট স্লো, আগের দিন করিয়েছি। ওই ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার বেগের অনুপাত করে, কিচ্ছু না। দেখো নর্মাল ঘড়িতে 60 মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি হয়? 60 মিনিট মানে ক ডিগ্রি? ক ডিগ্রি ঘুরবে? 360 ডিগ্রি ঘুরবে। 360। হ্যাঁ, 60 মিনিটে 360 ডিগ্রি ঘুরবে, সিম্পল বিষয়। বোঝা গেল? নর্মাল কাটায় দেখা যাচ্ছে 60 মিনিট মানে পুরো ঘড়িটা একবার পাক খাওয়া, আর একবার পাক মানে কত? 360 ডিগ্রি। কারণ 1 মিনিট মানে হচ্ছে কত হচ্ছে? যাই হোক, পরে আসছে ওটা। তো এখানে 86 ক্লিয়ার করছি। তাহলে নর্মাল ঘড়িতে 60 মিনিটে মিনিটের কাটা হচ্ছে 360 ডিগ্রি, আর ঘন্টার কাটা 30 ডিগ্রি সমান অনুপাত। আর বলছে এখানে দেখো একটি ঘড়ি ঘন্টায় 10 মিনিট স্লো, এটা ঘন্টার কাটা। ওই ঘড়িতে ঘন্টার কাটা ও মিনিটের কাটার বেগের অনুপাত। ঠিক আছে? তাহলে আমি নর্মালি যখন নর্মাল থাকে, কোনো স্লো ফলো কিছু না, তখন 60 মিনিটে কাটা কত হবে? 360 ডিগ্রি, আর ঘন্টার কাটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি সমান 12 ঘন্টায় 360 ডিগ্রি যায়। আচ্ছা, ওই ঘন্টা ওই ঘড়িতে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার বেগের অনুপাত। তাহলে আলটিমেট রেশিও কি আসবে? 1:12 আসবে, তাই তো নাকি? 60 এটা কি বোঝো? এটা কি বোঝো? 1:12 আসবে, ঠিক আছে। ক্লিয়ার করছি। 60 মিনিট যখন, আবার ক্লিয়ার করছি, নর্মাল ঘড়িতে 60 মিনিটের কাটা, এটা মিনিটের কাটা, মিনিটের কাটা যখন 60 মিনিট যাচ্ছে 360 ডিগ্রি যাবে। আর একটা ঘড়ি যদি আঁকো, তাহলে পুরোটা অতিক্রম করবে যখন, তখন একটা ঘন্টা, মানে এখানে 1 থাকলে এখানে 2 বাজতে গেলে পুরো মিনিটের কাটা যখন যাচ্ছে একটা ঘর যাচ্ছে। তাহলে একটা ঘর মানে কত? একটা ঘর মানে ক ডিগ্রি বলেছিলাম? 30 ডিগ্রি। ক ডিগ্রি বলেছিলাম? হ্যাঁ। তাহলে 1 ঘন্টা যখন যাচ্ছে, 60 মিনিট যখন যাচ্ছে তবেই তো 1 ঘন্টা, আর 1 ঘন্টা তখন কি একটা ঘর অতিক্রম করছে। কত? একটা ঘর মানেই হচ্ছে 30 ডিগ্রি, মানে 5 মিনিট মানে 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি। তাহলে এ তখন 30 ডিগ্রি যাচ্ছে। এটা স্বাভাবিক সময় বা নর্মাল টাইম। তো নর্মাল টাইমে এই জন্য রেশিও হয় কত? এ যখন 360, তাহলে এখানে 1:12 আসবে যখন এটা হয় ঘন্টার কাটার মিনিটের কাটার বেগের অনুপাত। ঠিক আছে? আচ্ছা, কারণ ঘন্টাটা আগে আসে, তাই কিন্তু ঘন্টাটা আগে লিখেছি। ঘন্টা 30 আর এটা 360, অনুপাত করে দিলে হাতছে ভাগ করলে 1:12। এই আসলো নর্মাল অবস্থায়। কিন্তু এখানে তো নর্মাল বলিনি, এখানে বলছে যদি 10 মিনিট স্লো হয়। তাহলে দেখো এই ঘড়ি 60 মিনিটে আসলে কত মিনিট চলছে? 10 মিনিট স্লো মানে কয় মিনিট চলছে? 50 মিনিট চলছে। কত মিনিট? একদম তাই। 50 মিনিট যদি চলে, তাহলে মিনিটের কাটা কত ডিগ্রি অতিক্রম করছে? আরে ভাই, 60 কম করে এখানে বের করে নেবে 1 মিনিট সমান সমান কত? 1 মিনিট সমান সমান 6 ডিগ্রি। তাহলে 50 মিনিট সমান সমান কত হবে? 300। 300 ডিগ্রি। ঠিক আছে? এটুকু ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? হ্যাঁ এবার দেখো এর ঘন্টার কাটা কতটুকু অতিক্রম করবে, ক্যালকুলেশন করো ওপরটা থেকেই। 50 মিনিট ইন্টু কত লিখবো? 0.5। 25 ডিগ্রি হবে। 0.5 ডিগ্রি। কেন 0.5 ডিগ্রি? কে বলতে পারবে? 25 ডিগ্রি হবে, কারণ মাথায় রাখবে, ক্লিয়ার করে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই। দেখো এইখানে ঘন্টার ক্যালকুলেশন কাটা করলেই বুঝতে পারবে তোমরা। একটা জিনিস বলে দিই তোমাদের, যে যখন মিনিটের কাটা 1 মিনিট যায়, তখন ঘন্টার কাটার ডিগ্রি কত হয়? 0.5 ডিগ্রি যায়। ক ডিগ্রি যায়? 0.5 ডিগ্রি। বোঝা গেল? তার জন্য কিন্তু 0.5 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করছি মানে 25 যাচ্ছে। বা নর্মালি তুমি যদি ভাবতে পারো যে 30 যাচ্ছে, এইভাবে ভাবতে পারো যে 30 যাচ্ছে 60 মিনিটে, বা 60 মিনিটে যায় 30 ডিগ্রি, তাহলে 50 মিনিটে কত? সেও চলে আসবে তোমার 25 ডিগ্রি। তাহলে এইটা এবার রেশিও কত আসবে? তাহলে 25:300।
ক্যালকুলেশন করে 25 25 আর 12 25 এইটা, তাহলে 1:12 আসছে, 1:12 আসছে। আর এই রেশিওটা কিন্তু একই থাকবে, বুঝতে পেরেছো? এই রেশিওটা কিন্তু একই থাকবে, কেন থাকে বুঝতে পারছো? এই যে রেশিওটা একই থাকবে, কেন থাকে বলো তো, কে পারে বলতে? কারণ একই তো হবে, কারণ ঘন্টা, মিনিট আর সেকেন্ডের কাটা রেশিও তো হ্যাঁ, অলওয়েজ সেম হয়। এটা আমি তোমাদের ক্যালকুলেশন করে বোঝানোর জন্য বললাম, কিন্তু পরীক্ষার সময় ঘন্টার কাটা 5 মিনিটে যায় হাফ, হ্যাঁ এটা তোমাদের বোঝানোর জন্য এত কিছু করলাম, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই যে রেশিও সেম, দেখো ঘন্টার কাটা আর মিনিটের কাটা বা সেকেন্ডের কাটা মানে মেনটেন সেম রেশিওতেই করবে, যতই কমুক আর যতই বাড়ুক মেনটেন সেই একই, সেই রেশিও একই আসবে 1:12, বোঝা গেল? সেই রেশিও সেমই আসবে, তাহলে 1:12 অ্যান্সার। ঘন্টা 1 আর মিনিটের কাটা 12, এটা মাথায় রেখো। পরীক্ষার সময় কিন্তু এটাই করবে। 12 দাগ দেখো, 150 পৃষ্ঠার একটি বইতে পৃষ্ঠার অঙ্ক সংখ্যা কত? খুব সুন্দর সুন্দর অঙ্ক, তো 150টা পৃষ্ঠা আছে। এবার দেখো 1 থেকে 9 পর্যন্ত কটা সংখ্যা? এককের ঘরের সংখ্যা কটা হবে? টোটাল 9টা। এইবার দেখো 10 থেকে কত পর্যন্ত? 10 থেকে 99 পর্যন্ত কটা হয়? 90টা। 90টা হয়, কিন্তু কারণ তোমরা আবার ডিফারেন্স করবে হয়তো যে 10 থেকে 99 মানে 89, তাহলে 10টা তো বাদ দেওয়া যাবে না, 10টাকে তো ধরতে হবে, তাহলে +1 এখনও আছে, ঠিক আছে? ডিফারেন্স করলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এইটাকে তো ধরতে হবে, ডিফারেন্স মানে এটাকে না ধরা, তাই না? তাহলে 90টা হচ্ছে কিন্তু, হ্যাঁ। আবার দেখো এবার বলেছে 150 পর্যন্ত, 150 মানে দেখো কত ধরবো? 100 থেকে, তাহলে 100 থেকে 150 ডিফারেন্স কত? 50, কিন্তু এই 100টাকেও ধরতে হবে, ঠিক আছে? তার জন্য 51, তাহলে এই আসলো তোমার। এবার এখানে এবার এখানে গল্প আছে, কতগুলো অঙ্ক। এবার এখানে কি, এটা দশক মানে দুটো করে অঙ্ক আছে, কটা করে অঙ্ক? দুটো করে অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে এখানে 2 গুণ করতে হবে, সমান সমান কত হবে? 180। এখানে কটাগুলো আছে? 3টে করে সংখ্যা আছে বা অঙ্ক আছে, তাহলে এখানে 3 গুণ করতে হবে, তাহলে কত হবে? এটা 153। এইবার টোটাল অঙ্ক সংখ্যার পৃষ্ঠা কত আছে? টোটাল চেয়েছে, মানে যোগফল চেয়েছে, তাই যোগ করবে। তাহলে দেখো 180 153 প্লাস 9 যোগ করলে কত হয়? 9 আর 3 12 হয়, 12 2, একটা অপশানে আছে 342 অ্যান্সার, ইউনিটি। এবার যোগ করে দেখো, 8 5 13, 8 5 13 হাতে 1 ছিল, 4 হয়ে যাবে, আর হাতে নেই, তাহলে তোমার হচ্ছে, আচ্ছা হাতে 1 আছে, 8 13 14, 1 আর 1 1 2 3, 342। বোঝা গেল? কে কে বুঝতে পারো নি? বুঝতে পেরেছি দাদা। আর অন্য কোনো নিয়মে করা যাবে এটা? না না, অন্য কোনো নিয়ম নেই, এই তো নিয়ম, এর অন্য নিয়ম কী করে আসবে? যদি অনেক পাতা দিত তখন কি করে করতাম? তো 1050টা পাতা আছে। ইজিলি করতে পারবে, চলো 1050 বললে তো চলে আসো 1050। তাহলে প্রথমে তোমার যখন প্র্যাকটিস হয়ে গেল, তাহলে 1 থেকে 9 পর্যন্ত কটা? 9টা। আর এইদিকে তখন কত হচ্ছে? তোমার 10 থেকে 99 পর্যন্ত 90টা, তো 90 × 2। আচ্ছা ভেরি গুড। তারপরে কত? 51 × 3 ছিল না ওটা 51 3 না, ও কত পর্যন্ত বললো? কত পর্যন্ত বললে? 1000 কত বললে? 1050 1050 বললো, তাহলে 3 ডিজিট পর্যন্ত নেব, তার মানে কত? 100 থেকে কত পর্যন্ত? 999, 99। 999। তাহলে এখানে কটা ডিফারেন্স করলে কত হচ্ছে ভাই? 900 আসবে, 890 নাকি? 889 আসবে, হ্যাঁ 889 আসবে না নাকি? 100 বাদ দিলে 899, 89 বলছি, 899 আসবে, কিন্তু এই 100টাকে তো ধরতে হবে, 900। তাহলে 900টা হলো। এবার এখানে কত গুণ? 3 গুণ, ঠিক আছে? এইবার বাকি কত আছে? 4 ঘর, এবার আসো, কোনো ব্যাপার না তো। এখানে 4 ঘর কত থেকে শুরু হয়? 1000 থেকে শুরু হয়, তাহলে 1000 থেকে 1050 ডিফারেন্স কত? 51 ধরতে হবে, কারণ 1000 টাকা ধরতে হবে, 51টা, তাহলে 51 গুণ এখানে কটা? 4টে। এবার টোটাল যোগ করবে, সমান সমান বের করবে, এখানে 2700, এখানে 4 51 হচ্ছে 100, 204, এখানে 180, এখানে 9। এইগুলো তোমার মাইন্ডে ক্যালকুলেশন করা শিখবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত তুমি মাইন্ডে ক্যালকুলেশন ইজিলি করতে পারবে, লাস্টের টার্মটা তুমি করবে, কারণ তোমাদের এটা মুখস্থ হয়ে যায় করতে করতে, যে এককের ঘরের সংখ্যা থাকে 9টা, তারপরে যদি আমার দশক পর্যন্ত যাচ্ছি, দশকের ঘরে করা থাকছে 180টা, তারপরে করা থাকছে 2700টা, এইভাবে তোমাকে করে নিতে হবে, আর বাকিটা লাস্ট এটা করে দেবা,
বোঝা গেল? আরও একটা জিনিস জানো, আরও একটা জিনিস ক্লিয়ার দেখো, তোমরা বুঝতে পারবে সিম্পলি দেখো, 9 দুগুণে 18, একটা শূন্য বেড়ে গেল, ঠিক আছে, 3 9 27, আরও একটা শূন্য বেড়ে গেল। এইগুলো হচ্ছে দিমাগ, তোমাকে প্র্যাকটিস করতে করলে হয়ে যাবে। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফল, দেখো আমি বলেছিলাম কি যে বৃত্তের ব্যাসার্ধ বলুক, যাই বাহু বলুক, পরিসীমা বলুক, উচ্চতা, এইগুলো যখন বলবে তাহলে তাদের রেশিওর স্কোয়ার করলে কি চলে আসবে? ক্ষেত্রফল। আর যদি কিউব করি আয়তন। তাহলে 10% ফ্রাকশন ভ্যালু করবো, 10 কত হবে? বৃদ্ধি। 10% মানে কি? 10-এ 1/10, মানে 10-এ 1 বৃদ্ধি মানে এখানে 11। এবার কি করবে? এখানে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করলে ক্ষেত্রফল। তাহলে 10 কত? 100, আর 11 কত হবে? 121। তাহলে 100-তে কত বাড়লো? 100-তে 21 বাড়লো। তো দ্য রাইট অ্যান্সার উইল বি 21%, কারণ 100-তে 21 বাড়া মানে 21%। হ্যাঁ না, নেক্সট দেখো, ঘন্টায় 54 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 270 মিটার দীর্ঘ একটি সেতুকে 30 সেকেন্ড অতিক্রম করলো, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? সিম্পল, পরীক্ষা আসে আবার। মোট ডিস্টেন্স কি হয়? টানেলটা যতটা যাচ্ছে উইথ ট্রেন যতটা যাচ্ছে, তাহলে এখানে কি দরকার? মোট ডিস্টেন্সটা বের করতে হবে, কারণ আগের দিন দেখিয়েছিলাম মোট ডিস্টেন্স থেকে যখন আমি তোমার কি এটা সেতুর দৈর্ঘ্যটা বাদ দেবো, তাহলে কী পড়ে থাকবে? ট্রেনের দৈর্ঘ্যটা। আর ডিস্টেন্স বের করার সূত্র কী শিখেছিলে? স্পিড ইন্টু টাইম। তো এখানে স্পিড দেওয়া আছে, গতিবেগ দেওয়া 54 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সারগুলো মিটার পার সেকেন্ড দেখতে পাচ্ছি এখানে, তাহলে এখানে মিটার পার সেকেন্ড আমরা কনভার্ট করবো। 54 কিলোমিটার মানে 5/18 দিয়ে গুণ করলে কত আসবে? মিটার পার সেকেন্ড চলে আসবে। এবারে 1 সেকেন্ডে কত যায় সেটা বেরোবে, কিন্তু এখানে কত সেকেন্ড বলছে? 30 সেকেন্ড, তাহলে গুণ 30 করবো। তাহলে এখানে কাটাকুটি করলাম, কত হবে? 3 18 54, ঠিক আছে। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে? 3 5 15 আর 3 15 45, তাহলে 450। তাহলে মোট ডিস্টেন্স পেয়ে গেলে যে ট্রেনটা অতিক্রম করলো টোটালি নিজের দৈর্ঘ্য সহ সেতুর দৈর্ঘ্য 450। তাহলে এই 450 থেকে যদি আমি 270 বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে কি আমার? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে কত আসছে? 180, অপশন নম্বর। বুঝে কার অসুবিধা নেই তো? পরীক্ষা কিন্তু আসে এগুলো, সিম্পল একদম। নেক্সট, 20 মিটার দীর্ঘ, 5 মিটার প্রস্থ, 4 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘরের মধ্যে, দেখো এটা কি? তাহলে প্রস্থ আছে আর উচ্চতা, মানে প্রস্থ যার থাকে আর দৈর্ঘ্য যার আছে সেটা কি? আয়ত ঘন। উচ্চতা আছে মানে এটা আয়ত ঘনের গল্পে বলছে, তাই না? তাহলে এটা আয়ত ঘনের অঙ্কে আমরা চলে এসেছি। এবার এখানে চেয়েছে কি? যে কত পরিমাপে, তাহলে উচ্চতা মানে কি? যে কোনাকুনি কর্ণ চেয়েছে, আয়তঘনের কর্ণ, যে এটা আয়তঘনের কর্ণ যাচ্ছে আর কিছুই না। একটা 3D পিকচার, যাই হোক, কর্ণ মানে কিন্তু এই আয়তক্ষেত্রে যে কর্ণ ওই কর্ণ না, আয়তক্ষেত্রে যে কর্ণ হয় ওই কর্ণ কিন্তু না। এখানে কর্ণটাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে আয়তঘন, এখানে কর্ণটা হচ্ছে কি? এই কোণা থেকে এই কোণাটা। তোমার যে ঘর আছে, তোমার একটা ঘর আছে, যে ঘরে তুমি বসে আছো, ম্যাক্সিমামই আশা করি সবারই পাকা বাড়ি, তো যে ঘরে তুমি বসে আছো সেই ঘরের যে কোণাকুনি, যেটা মেঝে থেকে না, দেয়ালের ছাদের কোণা থেকে তোমার দেখো তোমার ছাদের কোণা থেকে তোমার মেঝের কোণা পর্যন্ত, এইটা হচ্ছে তোমার কর্ণ। আর সেই কর্ণের সূত্র কি? আয়তঘনের √। দেখো ওখানে যেমন কি হয়? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রে এখানে তো উচ্চতা আসে, তাহলে তারও স্কোয়ার যোগ, আর কিছুই না। তাহলে এখানে দৈর্ঘ্যের স্কোয়ার মানে 20 স্কোয়ার ডাইরেক্ট লিখবো আমরা, 20 স্কোয়ার 400 প্লাস প্রস্থের স্কোয়ার 25 প্লাস উচ্চতার স্কোয়ার, কিছুই না, সূত্র সোজা। তাহলে এখানে 4 4 4 16, ঠিক আছে। আচ্ছা এটা 4, হ্যাঁ, তাই যোগ করে টোটাল কত হচ্ছে দেখো তো? 441। তো 441 যদি হয়, √441 মানে কত? 21, অপশন নম্বরে। সূত্র জানতে হবে, কিছুই না, ঠিক আছে। নেক্সট, ছায়া, পূর্ণিমা ও গীতার মধ্যে 5500 টাকা এত অনুপাতে ভাগ, কিছুই না, যেহেতু তোমার এখানে কি আছে? হর দেখতে পাচ্ছ অনুপাতের ক্ষেত্রে, তাহলে সামান্য ভগ্নাংশে আছে, সেটাকে তুমি কি সামান্য অনুপাতে আনতে হবে। সেক্ষেত্রে হরের এলসিএম করবে। এর হর 2 আছে, এর হর 3 আছে, তাহলে এলসিএম করলে পরস্পর মৌলিক যদি 6। এবার কি করবে? 1কে
দেখো এখানে কোনো কিছু নেই মানে 6 গুণ হয়ে যাবে। অনুপাত এখানে দেখো 3 আছে, আমি 3 দিয়ে ভাগ করবো, 3 দুগুণে 6, উপরে 1-এর সঙ্গে গুণ করলে 2 হয়ে যাবে। এরও আছে 2, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে উপরে 1-এর সঙ্গে গুণ করলে 3 হবে। এই আসলে রেশিও। টোটাল কত হলো? 11। তুমি বলছো টোটাল অনুপাতিক হারে 11, টাকার হারে বলছে অ্যাকচুয়ালি সেটা 5500 টাকা। তাহলে আনুপাতিক টোটালের থেকে অ্যাকচুয়ালি টাকার পরিমাণটা কত গুণ বেশি? 5, 11, 55 মানে 500 গুণ বেশি। অ্যান্সার চাইছে গীতা কতটা? গীতা মানে লাস্টের অনুপাতটা, গীতা তো 3, তার মানে কি 11 অনুপাত থেকে 500 গুণ বেশি, তাহলে গীতা 3 মানে কত হবে? 3 5 1500। অপশন নাম্বার এ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এবার রয়েছে দেখো, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 25 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুব সুন্দর একটা অঙ্ক। এরা কি করে করতে হবে? এরা অনেকে অপশান টেস্ট করবে, অপশান টেস্ট করে করবে, কিন্তু এরা অপশান টেস্ট ছাড়াও কি করা যায়? যায় কি? হ্যাঁ একদম যাই। তাহলে দেখো, আমি যদি সিম্পলি ভাবো যে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য, আমি যদি একটা সংখ্যা এক্স এক্স বোঝো, একটা সংখ্যা যদি এক্স হয়, পরের সংখ্যাটা কত হবে? এক্স প্লাস ওয়ান, তাই তো নাকি? কেন এক্স প্লাস ওয়ান? কারণ আমি মনে করলাম যে কোনো একটা সংখ্যা হচ্ছে 10, তারপরের সংখ্যাটা কত হয়? প্লাস ওয়ান করলেই সেটা আসবে 11, তাই তো নাকি? 10-এর পরের সংখ্যা 11, তাহলে প্লাস ওয়ান করলে আসে। তার জন্য আমি একটা সংখ্যা যদি এক্স ধরি, তাহলে পরের সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান, এটাও কিন্তু এক লাইনে চলে আসবে। তাহলে কি একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান, এবারে যদি এদের বর্গের পার্থক্য মানে স্কোয়ার করে দেবো, মাইনাস আর সংখ্যা তো ছোটো সংখ্যাটা পরে লিখবো, বড় সংখ্যাটা এটা যেহেতু বড় আর এটা ছোটো, তাহলে বড়টা আগে লিখলাম, ছোটা পরে লিখলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলে দেবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি, এ প্লাস বি, তাই তো, ইন্টু, আচ্ছা এ প্লাস বি মানে কত হয়ে যাচ্ছে এখানে? এ প্লাস বি মানে এখানে হচ্ছে এ প্লাস বি, আচ্ছা, ইন্টু এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস বি, এটা আসলো, তাই তো, সমান সমান এখানে ভুলে ভ্যালু বলে দিল 25, এখানে ভ্যালু বলেছিল 25, এটা সমান সমান। এবার ক্যালকুলেশন করো ভাই, দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, আর এখানে কি সমান সমান কী আসলো? 2x প্লাস ওয়ান, আবার এদিকে একটা পড়ে আছে কি প্লাস ওয়ান। এবার দেখো প্লাস ওয়ান মানে গুণ, এটা তো গুণ, তা গুণ একও যা নাও তা, এক গুণ করাও যা না করাও তা, একই তো বিষয় নাকি? একই বিষয় তো? আরে ভাই এখানে তাহলে এখানে আলটিমেট এটা বুঝছো না, এখানে ব্র্যাকেট মানে কি গুণ আছে এখানে, তাহলে এখানে প্লাস ওয়ান গুণ করাও যা না করাও তা একই বিষয়, তাহলে গুণ করার কী দরকার? তাহলে এটা সমান সমান 25, তাহলে 2x সমান সমান কী পড়ে আছে? 2x সমান সমান 24। এবার এখানে প্লাস ওয়ান ওপরে মাইনাস ওয়ান মানে 24 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 12, তাহলে ছোট সংখ্যাটা 12 আর বড় সংখ্যাটা 13, বুঝা গেল? কোন অপশানে আছে? ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছে, তাহলে 12 অ্যান্সার। এটা হচ্ছে না কনসেপ্ট দিয়ে। তাহলে এইখান থেকে শর্টকাট কী শিখলে? শর্টকাট হচ্ছে এইটা, পরীক্ষার সময় আসলে পরপর সংখ্যার পার্থক্য শর্টকাট কি এইটা, বুঝতে পারছো শর্টকাট কী? তাহলে এইটা হচ্ছে শর্টকাট, যে তাহলে তুমি কনসেপ্ট যখন ক্লিয়ার, তাহলে এই টাইপের অঙ্কের শর্টকাট কী পেলে? 2x প্লাস ওয়ান ইকুয়াল টু তাদের পার্থক্য, এইটা হচ্ছে শর্টকাট। এইভাবেই কিন্তু শর্টকাটগুলো আছে। তাহলে এখানে মাইনাস ওয়ান হয়ে গেল মানে বিয়োগ হয়ে যাবে, এইভাবেই কিন্তু শর্টকাটগুলো আসে, যে লাস্টের লাইনটুকু করে আগেরটুকু বাদ দিয়ে, এটা হচ্ছে শর্টকাট। এই ট্রিকই তুমি মনে রাখবে, কেন মনে রাখবে? তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার করা থাকে না, তোমার মনে রাখার প্রশ্ন আসবে না, তখন তোমার অটোমেটিক্যালি এটা ভাবনায় চলে আসবে। আর তাছাড়া কি আছে? অপশান টেস্ট করা, ঠিক আছে? 11 ধরলে মুখস্থ রাখতে, 11 স্কোয়ার মানে 121, আর এদিকে 12 স্কোয়ার 144, কখনোই সম্ভব না 25 আসার। এখানে হচ্ছে 13 যদি ধরো, ক্ষুদ্রতম সংখ্যাটা যদি 12 ধরো, আর বৃহত্তম যদি 13 ধরো, তা 13 স্কোয়ার 169, আর এটা 144 চলে আসে। এইভাবে তোমাকে দেখে করে দেখতে হবে। আর তাছাড়া কীভাবে করতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। একটি ঘড়িতে যখন 2:45 বাজে, তখন মিনিটের কাটা পর্ব আচ্ছা পূর্ব দিকে থাকে। ওই ঘড়িতে 6:15 বাজলে মিনিটের কাটা কোন দিকে থাকবে? সিম্পলি করো, দক্ষিণ দিকে আনসার, বোঝাই যাচ্ছে। একটা ঘড়ি আঁকো না, 2:45 মানে পূর্ব দিক, 2:45 মানে কোন দিক বলেছে? পূর্ব দিক, ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই আমাদের।
তাই অ্যাকচুয়ালি দুটো হয় কোথায়, এই 6 এই দুটো মানে কোথায় আছে, এটা 3টে, এটা কত 3টে, আর দুটো মানে কত 1 2 এরকম জায়গায়, তার মানে এরকম জায়গায় আছে, এই ঘরের মধ্যে আছে। তার মানে এটা কি, এটা আমি ইস্ট ধরি, এটা যদি ওয়েস্ট ধরি, বলছি এটা যদি নর্থ ধরি, এটা সাউথ ধরি, তাহলে আলটিমেটলি ভাবো যে এটা অ্যাকচুয়ালি হওয়ার দরকার কী ছিল, নর্থ ইস্ট। আচ্ছা 2:45 বলেছে, কত বলেছে, আরে দুটো প্যাডেল ইস্ট হওয়া দরকার, নর্থ ইস্ট হওয়া দরকার। হওয়া ছিল কি নর্থ ইস্টই হবে না, 2:45, তাই তো। তখন মিনিটের কাটার পর্ব বলেছে, কত বলেছে, মিনিটের কাটার বলেছে। তাহলে ভালো করে বুঝবে, আচ্ছা বলতে দাও। এটা কিন্তু ঘন্টা মানে দুটো এখানে আছে, যেহেতু আমার ঘন্টার কাটা চাইনি মিনিটের কাটা, তাহলে আমার ঘন্টার কাটানোর কোনো গল্প নেই। তাহলে 45 মিনিট, 2:45, তাহলে 45 মিনিট মানে কোথায়, 45 মানে কটা হয়, এই জায়গায় হবে, এই দিকে থাকা উচিত, এইখানে থাকা উচিত, তাই তো নাকি, এইখানে থাকা উচিত, পশ্চিমের দিকে থাকা উচিত, কারণ মিনিটের কাটা তো এইখানে, 2:45 মানে কি 9-এর ঘরে রে বাবা, তার মানে দেয়াল ঘড়ি দেখা বুঝলো তো, তাহলে হিসাব মতো পশ্চিমে থাকা উচিত, মানে 45 মিনিটের কাটা। এবার 6:15 মানে কি 15 মিনিটের কথাই বলছে, বাজলে মিনিটের কাটা কোন দিকে থাকবে, সিম্পলি ভাই ভাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত ডিগ্রি হেলে গেল, থাকা উচিত হচ্ছে তোমার হচ্ছে কত, পশ্চিমে, আর অঙ্কে বলছে পূর্বে, তার মানে কি তার অপোজিটটা চলে আসে। এবার বলছে ওই ঘড়িতে 6:15 বাজলে মিনিটের কাটা কোন দিকে থাকবে, তাহলে 6:15 মানে কি এইটা, আর 15 মানে কোন দিকে থাকবে, 15 মানে এইদিকে থাকবে, তাই তো। এবার কি হচ্ছে, এটা তো উল্টো হচ্ছিল, তার মানে পূর্ব মানে কোনটা হয়ে যাবে, এবার ওয়েস্ট হয়ে যাবে, অপশানটি বুঝতে পেরেছো, কারা বুঝতে অসুবিধা, এই মিনিটের কাটা নিয়ে কাজ, এর অন্য কিছু নিয়ে কাজ নেই, এটা এখানে মিনিটের কাজ নেই, 45 এইটা হচ্ছে তোমার বলে দিয়েছে। আচ্ছা তার মানে কি এইখানে হওয়া উচিত মিনিটের কাটা 2:45 মানে মিনিটের কাটা এইদিকে হওয়া উচিত, আর বলেছে 6:15 মানে এইদিকে, কিন্তু দেখো অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত কি ওয়েস্ট, কিন্তু এটাই কি বলছে পূর্ব, তাহলে আমাদের এখন আসছে যেটা অ্যান্সার চাই যে এটা ইস্ট হচ্ছে, তাহলে এটার উল্টো কী হয়ে যাবে, ওয়েস্ট হবে, আর কিছুই না, বোঝা গেল। চল দুটি সংখ্যায় বর্গের পার্থক্য এত, এবং সংখ্যা দুটি পার্থক্য 6 হলে ছোট সংখ্যাটি কত, তাহলে এটা অপশান টেস্টও করতে পারো, বা এক্স ধরেও তুমি যেটা আমি শেখালাম সেভাবেও করতে পারো। দুটি সংখ্যার পার্থক্য 6 যদি হয়, একটা সংখ্যা এক্স আর একটা হবে x+6, তাই তো নাকি, তাই তো শিখলে একটু আগে, বা ওটা না করলেও হয়ে যাবে, ওটা না করলেও তো হয় যে a² - b² = 228, এটা, আর এখানে বলে দিয়েছে a - b = 6, সংখ্যা দুটি পার্থক্য। এবার a² - b² সূত্র কী শিখেছো, ওটা না করলেও তো হয় a + b * a - b, তাই তো = 228, এখান থেকেও পাওয়া যায়, ইজিলি পাওয়া যাবে। তাহলে a + b = কত হবে, a - b তো 6, 228কে ভাগ করে ওপর ওপর কাটাকুটি যায়, 3 6 18 রইল বাকি, তাহলে 36, কত হলো 36 এলো না 38, তাই যোগফল 38, আর পার্থক্য যদি 6 হয়, এখান থেকে ছোটো সংখ্যা বড় সংখ্যা বের করার ফরম্যাট তোমরা জানো, ছোটো সংখ্যা বের করার ফরম্যাট কি, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে কত হবে 32/2 = 16, চলে আসবে, বোঝা গেল, ঠিক আছে, বুঝতে পেরে সবাই। আর তাছাড়াও অপশান টেস্ট করেও তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু এইগুলো অপশান টেস্ট করতে নেই, এগুলো এই মেথডেরই করতে হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আর a² - b² সূত্রটা সবাই একটু জেনো, এটা পরীক্ষায় খুব লাগে। নেক্সট 6 এবং 24-এর তৃতীয় সমানুপাতিক, তো সোজা আছে, তৃতীয় সমানুপাতিক মানে কি, কিছুই না, a/b = b/c, মানে a হচ্ছে প্রথম সমানুপাতি, আর b হচ্ছে দ্বিতীয় সমানুপাতি, আর c হচ্ছে তৃতীয় সমানুপাতি। তাহলে এখানে a হচ্ছে 6, b হচ্ছে 24, b হচ্ছে 24, আর cটাকে তোমাকে বের করতে হবে। 6 দিয়ে কাটবে, উপর উপরে কাটাকুটি যাবে, বা নিচে উপর নিচেও কাটাকুটি যায়, কত হয়
4 6 24, 4 তাহলে সি ইকুয়াল টু কত? 96 সি ইকুয়াল টু 96, তাহলে 96 অ্যান্সার, অপশন নাম্বার এ। আর যদি 4টে সমানুপাতিক থাকে, এর ভ্যালু দেওয়া আছে, বির ভ্যালু দেওয়া আছে, সির ভ্যালু দেওয়া থাকবে, বাট তখন যদি বলে ডি চতুর্থ সমানুপাতি বের করতে বলে, ঠিক আছে, চতুর্থ সমানু যদি বের করতে বলে তখন কী করতে হয়? তখন এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। হ্যাঁ, চতুর্থ সমানুপাতে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, আর তৃতীয় সমানুপাতে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এটা মাথায় রাখবে। 3 এবং 192 এর মধ্য সমানুপাতিক। তো মধ্য মানে হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। হ্যাঁ, ওটা স্কয়ার করে বের করতে। রুট ওভার করে দিই। হ্যাঁ, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি করবে, চলে আসবে। চলো, তাহলে এটা করো। এ বাই বি ইকুয়াল টু বি বাই সি করাই যাক। তাহলে এখানে কি হচ্ছে? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, মধ্য সমানুপাতি বলুক আর তৃতীয় সমানুপাতি, এই ফরম্যাট। তাহলে এর ভ্যালু এখানে কত বলে দিয়েছে? 3। আর এই দুটোর মধ্যে কে বি আছে, এ বি সির মধ্যে কে বি থাকে। তাহলে এখানে কি আসছে আলটিমেটলি? দেখো, তোমরা ডাইরেক্ট যদি করো তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? বি স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু এ ইন্টু সি, তাই না? বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি, তাহলে এ 3 ইন্টু সি 192। এবার এই পাশে স্কোয়ার মানে ও পাশে কী হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে আলটিমেটলি কত আসছে? এটা গুণ করো, 76 গুণ করলে কত হয়? 576। 576 আর 576 মানে কার ওটা? 24-এর স্কোয়ার হয়, তাহলে 24 হবে অ্যান্সার। তাহলে মধ্য সমানুপাতি 24, অপশন। ঠিক আছে, 3 এর মাল্টিপল তো একটাই আছে। হ্যাঁ, এটাও দেখা যায় 3-এর মাল্টিপল আছে। নেক্সট, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল দিয়েছে, এটাও তো বের করা শিখিয়েছিলাম বাপু। রুটের ভেতরে একদম, ভেরি গুড, ভেরি গুড, এই তো মনে পড়েছে, তোমাদের মনে আছে। দেখো, যখন বড় সংখ্যা বলবে, আর দুটো ফরম্যাট তোমরা শিখেছো, যে কি যোগফল আর বিয়োগফল থাকলে কি করতে হয়? যোগফল থাকলে আর বিয়োগফল থাকলে বড় সংখ্যা বের করার ফরম্যাট হচ্ছে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, এটা বড় সংখ্যা, যোগ আর বিয়োগের মান দেওয়া থাকলে। আর একটা হচ্ছে ছোট সংখ্যার ক্ষেত্রে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, এটা শিখেছো ছোট সংখ্যা। এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, যদি যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে। এখানে তো যোগফল আর বিয়োগফল না, এখানে কি গুণফল আর ভাগফল। সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে মাথায় রাখবে, বড় সংখ্যা বের করার ফর্মুলা কি বলছে? রুট ওভার গুণফল ইন্টু ভাগফল বাই, কিছু করা লাগে? করা লাগে না। আর এখানে কথা আসছে, আর এটা হচ্ছে ছোট সংখ্যার ক্ষেত্রে কি গুণফল ভাগফল। ঠিক আছে, গুণফল ভাগফল, এইটা মাথায় রাখবে। এই দুটো মাথায় রাখবে, পরীক্ষা আসে। দুই সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে, তাহলে কত? এর বড় সংখ্যা চেয়েছে মানে কি? এইটু শিখলে যে গুণফল ইন্টু ভাগফল করলে বড় সংখ্যা, তাই করলাম। তাহলে 128-এর ডবল কত হয়? 256। রুট 256 কার স্কোয়ার? 16, তার 16 হবে। 14 কেন রে বাবা? 14-এর স্কোয়ার 196 হয় না? বুঝতে পেরেছ? আচ্ছা, এটা কেন হয় কি তোমাদের জানা আছে? আচ্ছা, এটা এক্স ধরে কি যদি কেউ করতে চায়, কী করে করবে? তখন কী করতে হয় দেখে নাও। যদি মনে হয় যে দাদা আমার এসআইয়ের পরীক্ষা এটা হলে কী করবে, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত? 128। এভাবে লিখতে, অঙ্কে বলা আছে এক্স ওয়াই ইকুয়াল টু 128, এবং এভাবে লিখতে হয়, জানো তো, পরীক্ষার সময়। আর হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2। এবার এখান থেকে তুমি কী করবা? এখান থেকে তুমি এটা করে নেবা, এক্স সমান 2y, এক্স সমান 2y। ঠিক আছে, তার মানে এখানে এবার এই ভ্যালুটাকে এখানে ইনপুট করতে হয়, যে এক্সের জায়গায় কী করে ওয়াইয়ের ভ্যালু করে নিতে হবে। তাহলে এক্স সমান 2y ইন্টু ওয়াই, এটার ভ্যালু পাচ্ছি। আর এইটা সমান কত? 128। তাহলে এখানে কি আসছে? 2y স্কোয়ার ইকুয়াল টু 128। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 64। শুধু y সমান কত হবে? রুট ওভার 64 মানে 8। এটা কি? এটা ছোটো মান আসলো, ওয়াইয়ের ভ্যালু তো ছোটো মান। এবার হচ্ছে যে বড় মান। এবার দেখো, বড় মান বের করার ফরম্যাট কী আছে? এখান থেকে তুমি পেয়ে যাবে এক্স ওয়াই ইকুয়াল টু 2y, এক্স ওয়াই ইকুয়াল টু 2y। তাহলে এক্সের সমান কি? 2y মানে কি?
ওয়াই 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু 8, তাহলে এক্সের ভ্যালু কত? হলো বুঝতে পেরেছো? দুটোই সহজ আছে দাদা। এবার দেখো তাহলে এইখান থেকে কিন্তু সূত্রটা আসছে। সূত্রটা কোত্থেকে এলো? এইখান থেকেই তো সূত্রটা এলো রে বাবা। সূত্রটা কোত্থেকে আসে? এই যে ছোট সংখ্যাটার ক্ষেত্রে কি হচ্ছে, ভাগ হলো, 128কে ভাগ হলো, খেয়াল করে দেখলে এইখান থেকে তো সূত্র আসে। যে সূত্রটা তোমরা শিখলে বা শর্টকাট ট্রিক শিখলে এইখান থেকেই তো ট্রিকগুলো আসে। বুঝতে পেরেছো? দেখো এখানে ওয়াই সমান সমান কী আসলো, যে মানটা থাকলো তাকে ভাগফল ছিল যেটা, সেটা দিয়ে ভাগ করছো, তাকে রুট করলেই অ্যান্সার আসছে 8। আর বড় সংখ্যাটার ক্ষেত্রে আমি ডাইরেক্টলি যদি আমি এখানে ওয়াইটা রাখতাম দিয়ে এক্সের ভ্যালুটা বের করার জন্য দেখতে চলে আসতো, গুণ করতে হতো। দেখো গুণ করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। দেখো এইটাই হচ্ছে ফ্যাক্টর, কিছুই না। পরপর 4টি সংখ্যার যোগফল 94, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো পরপর 4টি সংখ্যা, দেখো তোমাদের আমি একটা জিনিস শিখিয়েছি বারে বারে, যে পরপর যখন সংখ্যা বলে মিডিল মানটা কী হয়, তার গড় হয়। তাহলে একটা সংখ্যা যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে এর গড় মানটা কত হবে? 2.5 কত হবে? 2.5 তাহলে 2.5 হয়, কারণ এই মিডল মান কত, এদের মিডল মান 2.5, এই দুটো মিডল মান কি 2.5। সিমিলারলি 94 যদি মোট হয়, গড় কত হবে? পয়েন্টে আসো, কত আসছে? আরে ভাই 4 8 4 দুগুণি 8, ওকে 14, 14 কত যাবে? 3 4 12 3 4 12, 3 4 12, 23.5 তা 23.5 মানে কি? মিডিল মানটাই হচ্ছে গড়। তাহলে মিডিল মান যদি 23.5 হয়, এবার দেখো তাহলে 23.5-এর আগে কি 23 আছে, তার আগে কে আছে? 22 আছে, আর এরপরে কে আছে? 24 আছে, আর 25। চারটে সংখ্যায় পেয়ে গেলে বোঝো যে কি গড় মানটা মানে মিডিল মান। তাহলে এটাও সেম করলাম, তাহলে গড় মানটাই হচ্ছে মিডিল মান। তাহলে গড়ের আগের দুটো সংখ্যা থাকবে, গড়ের পরে দুটো সংখ্যা, মিডিল মান যেহেতু। সিম্পল, এর অ্যান্সার যা চাইবে তুমি করতে পারবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 22। বোঝো? বৃহত্তম সংখ্যা বুঝতে কারো অসুবিধা? ভেরি গুড, বুঝতে অসুবিধা নেই। তাছাড়া আরও একটা শর্টকাট করার পদ্ধতি মনে হয় আছে, ঠিক আছে? পরপর 4টি বলেছে তো, ওই তো a ইনটু হচ্ছে? a যোগ a প্লাস 2 a প্লাস 3 এইভাবে করা যায় দাদা। মানে প্রথম সংখ্যাটা যদি a ধরি, তাহলে পরের সংখ্যাটা কি হবে? a প্লাস 1 হবে, পরের সংখ্যাটা a প্লাস 2 হবে, a প্লাস 3 হবে, হ্যাঁ এইভাবে তো হয়। সেটা তো হবে, সেটাই সেখান থেকে শর্টকাট আসবে, সেটাই বলছি। দেখো তাহলে প্রথম ছোট সংখ্যাটা এক্স ধরলাম, এটা বোঝানোর জন্য, হ্যাঁ। তা দ্বিতীয় সংখ্যাটা কত হবে? x প্লাস 1 এক্স প্লাস 1, তারপরটা কত হবে? দুটো x প্লাস 1 বসে করব। আর দুটো হবে কেন? আচ্ছা একটা বেশি ধরা হয়ে গেছে। একটা হবে এক্স, তারপরটা হবে কি এক্স প্লাস 1, তারপরটা হবে এক্স প্লাস 3, তারপরে কত এক্স প্লাস 3 নয় 2 হবে। আচ্ছা 2 হবে, এক্স প্লাস পর বলেছে দাদা, এক করে বাড়বে। তাহলে পরপর বলেছে, তাহলে 4টে এক্স, 4টে এক্স, আর এ পাশে গেলে কটা যোগ? 6 প্লাস প্লাস 6, তাহলে প্লাস 6 এ বললে মাইনাস 6, মাইনাস 6 মানে কত? 92 88, 88 সরি। তাহলে 4 দিয়ে কাটলে কত? 22। এক্সের ভ্যালু মানে ছোটো মানটা 22। এটা হচ্ছে কি তোমাদের কীভাবে করা, এটা হচ্ছে একদম গতানুগতিক নিয়ম, বেসিক এটা। কিন্তু যেটা শেখালাম ওটা শিখলে অনেক কাজ দেবে, টাইম বেশি লাগে না ওটা করতে। কোনো একটি সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 51 অবশিষ্ট থাকে, ওকে। সংখ্যাটিকে 13 দিয়ে ভাগ করলে কত? দেখো এবার 13 দিয়ে 52কে ভাগ করা যায়, তাহলে এখানে দেখতে হবে এইখানে, তাই 13 4 13 52 যাবে না, 12 অ্যান্সার। বোঝা গেল? যদি ভাগ করে না দিও 13 দিয়ে, তখন কি করতাম? কোনটা? যদি এই 13 দিয়ে 52কে ভাগ করা যেত না, তখন 53 থাকতো, তখন কি করতাম? ভাগ করা যাবে, চাপ নিও না, না গেলে অবশ্যই ওটা যোগ করতে হতো। যোগ করে দেবা, ঠিকই বলেছি। দেখো তোমার যদি 52টা ক্লিয়ার বলছি, 52কে যদি 13 দিয়ে ভাগ গেল না, ভালো কথা, তাহলে যদি ভাগ দিয়ে না যায় কত হচ্ছে? অবশিষ্ট কত থাকবে? 53 হলে একই ধরো, 1 অবশিষ্ট থাকবে। এখানে 52 53 ধরো, তুমি একটা সংখ্যাকে 53 আছে তাকে ভাগ করলে দেখলে 51 অবশিষ্ট থাকছে। কত অবশিষ্ট? 51 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। তাহলে এখানে তোমার অবশিষ্ট কত রয়েছে? 53 মানে 1 তো অবশিষ্ট আছে, তা সেই অবশিষ্টটা কোথায় যাবে? এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, অবশিষ্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে না, তাহলে টোটাল কত? 52, তখন আর অবশিষ্ট থাকবে 0। বুঝতে পেরেছো? ঠিক আছে। হুম।
দেখো লজিক কীভাবে হয় বুঝিয়ে দিচ্ছি। তখন ওই যোগ করে তখন আবার 13 ভাগ করতে হবে, তাই তো? কোনো একটি সংখ্যাকে 52 দিয়ে ভাগ করলে 51 অবশিষ্ট থাকে। হ্যাঁ, তখন ওটা যোগ করে দেবে, আর কিছুই না। নেক্সট, একটি বস্তু 120 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির শতকরা 20 টাকা ক্ষতি হয়। 180 টাকায় ওই বস্তু বিক্রি করলে শতকরা কত? দেখো কিছুই না, সিম্পলি 120 টাকায় বিক্রি করছে যখন, তখন তোমার ক্ষতি হচ্ছে 20 টাকা ক্ষতি, শতকরাই বলেছে। শতকরা 20 টাকা মানে কি 20% ক্ষতি, 80 তাহলে টাকা 120 মানে 80%, আর 180 টাকা মানে কত করলে চান্স চলে আসে। 0 0 কাটো, আর এটা কাটলে 15, তাই তো? 15 বার 180 আছে নাকি? 8 এবার তাহলে আলটিমেটলি কত আসছে কাটাকুটি করলে দেখো, 8 15 120, তাহলে 120%, তাহলে 120% মানে কত? 20% লাভ। 20% লাভ। 3% লাভ। চলো 26 দেখ দাও, কয়জন আছো? হাঁপিয়ে গেলে নাকি? 16 আর 3 19 জন আছে। বাহ, ভেরি গুড। একটু টাইম দাও না, কি আছে। 6300-কে অনেক কিছু শিখছো, অনেক আমি জানি, অনেকে অনেক কিছু ভুলে গেছিলে, সেগুলো আবার রিভাইজ হয়ে যাচ্ছে। 6300-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন? আচ্ছা, পূর্ণ ঘন মানে কি বলেছিলাম? পূর্ণ ঘন মানে হচ্ছে কিউব। পূর্ণ ঘন মানে কিউব। এবার 63-কে ভাঙো, 7 নং 63 লিখতে পারি। আর এখানে দেখো, এখানে কি, এখানে 100 আছে। এবার দেখো, এই বোঝো কী করে করতে হয়। 100 যদি থাকে, এবার এটাকে ঘন করতে গেলে আর একটা শূন্য বাড়াতে হবে, তার মানে একটা শূন্য বাড়া মানে কত গুণ করতে হবে? 10 গুণ করতে হবে এখানে। 10 গুণ করতে হবে। এবার 9-কে ঘন করতে গেলে কত গুণ করতে হবে? আর একটা 3 গুণ করে দেবো। 3 নং 27, কারণ 3-এর স্কয়ার 9 হয়, তাহলে 3-এর কিউব হয়, তাহলে আটটা 3 দরকার, তাহলে এখানে গুণ 3 দরকার। ভেরি গুড। আর এখানে 7-এর সঙ্গে পূর্ণ ঘন করতে গেলে কী হবে? 7 তো মৌলিক সংখ্যা, তাহলে আরও দুটো 7 দরকার, 49 তাহলে 49 গুণ করতে হয়। এইগুলোই তো শর্টকাট। তাহলে 3 9 27, 3 4 12, আর 2 14, আর এই 10-এর জন্য 8 শূন্য 1470। 1470। ভাবো কতটুকু টাইম লাগবে এটা করতে তোমার। কে কে বুঝতে পারলে, কে কে বুঝতে পারলে না? এই জন্য তোমাকে জানতে হবে যে কোনটা পূর্ণ সংখ্যা, কোনটা পূর্ণ ঘন সংখ্যা। কারো বুঝতে অসুবিধা? এবার এইটুকু করতে কত সময় লাগবে? ওই দিন চলে গেছে ভাই, যে আমি করব যে 6300, হ্যাঁ, একে আমাকে করতে হবে। প্রথমে দেব 7 দিয়ে, 7 নং 63 900, আবার দেবো 3 দিয়ে, 3 3-কে 9 300, আবার দেব 3 দিয়ে 100, আবার দেব 2 দিয়ে 50, আবার দেব 2 দিয়ে 25, আবার দেব 5 দিয়ে 25। এর কিউব মানে প্রত্যেকটার কিউব। এবার 7, টাইম শেষ হয়ে যাবে। এবার 7-এর কিউব দরকার, মানে আরও দুটো 7 দরকার। আচ্ছা, গুণ 3 আছে দুটো, আরও একটা 3 দরকার। 2 আছে দুটো, আরও একটা 2 দরকার। 5 আছে দুটো, আরও একটা 5 দরকার। আরে ভাই, এটা করতে কত টাইম লাগবে, আর আমি যেটা করে দিয়েছিলাম কত টাইম লাগবে? এই জন্য এইগুলো শেখানোর কনসেপ্ট ক্লিয়ার রাখো, ঠিক আছে? কিন্তু তুমি এটা বুঝতে পারো যে 7 9 63 আর 100 আছে, শূন্য মানে তো আরও সোজা 100 আছে, তাহলে এটা বোঝাই গেল যে এটাই পূর্ণ ঘন করা মানে আমাকে আটটা শূন্য মানে 10 গুণ করতে হবে। 9-এর পূর্ণ ঘন মানে 3 গুণ করতে, 3 গুণ করতে হবে। সে পরে আসছে আমি। আর এখানে 7 আছে মানে কি, আমাকে পূর্ণ ঘন করতে করলে এখনও দুটো 7, আরও দুটো 7 মানে কি 7 49। ভাই 49 3 147, আর একটা শূন্য, এইটুকু অ্যান্সার। একটা লাইনে অঙ্ক শেষ, সেটা আমি কেন বড় করতে যাব? এগুলো মাথায় রাখবে। পূর্ণ ঘন মানে কি, একই সংখ্যা 3 বার গুণ করে আসে। আর পূর্ণ বর্গ মানে কি, একই সংখ্যা 2 বার গুণ করে। দুটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল এত, ছোট সংখ্যাটি সিম্পলি তুমি এক্স ধরে করে দাও না, এখানে কোনো চাপ নেই। একটা যদি এক্স হয় আর একটা জোড় সংখ্যা বলেছে, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা কথা হবে এক্স প্লাস 2 হবে। জোড় সংখ্যা ডিফারেন্স 2 করে হয়, আর পরপর সংখ্যা বলে 1 হয়। আর এদের গুণফলটা বলে দিয়েছে কত? এদের গুণফলটা বলে দিল 528। ঠিক আছে? বা এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 528। এবারে এখানে তুমি যদি জাস্ট ভাঙলেই তুমি অ্যান্সার বুঝে যাবে। বড়টা হবে বড় মানটা, ছোটোটা হবে ছোটো মানটা। তাহলে এবার দেখো 528-কে এমন দুটো খণ্ডে বিভক্ত করো যে ডিফারেন্স আসবে 2। তুমি একটুকুনি খেয়াল করলেই ধরতে পারবে, এটা একটুকুনি খেয়াল রাখলে। এইটা আমি
অপশনগুলো দেখলেও বোঝা যায় যে 22 যদি ধরো তাহলে আর একটা সংখ্যা ধরো 22 ধরলে কত হচ্ছে, তাহলে 22 যদি ধরতে হয় তাহলে পরের সংখ্যাটা কত আসবে 24। আর দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আসছে আসছে। এবার 18 যদি ধরো 18 গুণ 20 শূন্য হবে, তাহলে এটা হবে না, ঠিক আছে। বা 16 আর 8 এখানে তোমার ছোটো সংখ্যা চেয়েছে, তাহলে ছোটো সংখ্যা চেয়েছে বলেই কিন্তু আমি এটাকে ছোটোই ধরবো। এবার যদি এই সংখ্যাটা 24 যদি ছোটো হয়, 24 আর 26 কত হচ্ছে 4 ছক 24, হবে না। 2 যদি ধরো 32 যদি ধরো পরটা কত 34। এবার দেখো 4 দুগুণে আর 3 3 9, 900 সারি চলে যাবে, মান বেড়ে যাবে, একদম মান বেড়ে যাবে, তাহলে এটা তো হবেই না। এইগুলো কনসেপ্ট, এইগুলো বোঝার জন্য আর কিছুই না। তুমি এখানে করলে বা তুমি যদি না পারো ভাই করবে কি আছে, একটু এই 528কে ভাঙো, একটুখানি ভাঙলেই বুঝতে পারবে। 528কে ভাঙলে কত আসছে, প্রথমে তুমি 4 দিয়ে দাও না, 4 দেওয়া 4 তেরো 52, 132, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে দাও, 2 দিলে কত হচ্ছে, আবার 4 দিয়ে যাবে, 3 4 12, 3 4 12, 33, 3 11 33। তাহলে এমন দুটো সংখ্যা খোঁজো, দেখো কি আসে। ওই জন্য ছোটো ছোটো নিতে হয়, ছোটো নিলে ভালো হয়। এখানে একটু করলাম, এটা আর ছোটো নিলে ভালো হয়, ছোটো করে নিলে ভালো হয়। হ্যাঁ, এখানে এগুলো ছোটো করে নিলে সবথেকে বেস্ট। বা তুমি এখানে আর একটা করতে পারতাম না, এটা কি 11 দিলাম ডাইরেক্টলি, 11 আর 12 চলে আসলো, 11 আর 12, এটাকে ভাঙো তো আরও 2 গুণ 2 এখানে, তাহলে দেখো এখানে 11 দুগুণি 22, 12 দুগুণি 24, ঠিক আছে। তোমার এটা করলেও চলে আসবে। এবার তোমাকে ডিফারেন্স আছে, তার মানে যে সংখ্যা 24 গুণ 22 মানে হচ্ছে 528, আর ডিফারেন্স 2 আসছে কিনা, আসছে। এবার এর ভিতরে বড় কোনটা, বড় 24, ছোটো কোনটা 22। আর যেটা দেখালাম প্রথমে এইভাবেই করবে, অপশান দেখেই করবে। এটা অপশান ক্ষুদ্রতম চেয়েছে, ছোটোটাকে ধরবো, ছোটোটা যদি 22 হয়, বড়টা জাস্ট দেখবো 24 গুণ করে এটা আসছে কিনা। ভাই 4 দুগুণি 8, এতে চলেই আসছে, 528 গুণ করে দেখবে, চলে আসে, তখন আর দেখার দরকার নেই, এটা অপশান টেস্ট করবে। আর না হলে মিল টার্ম করবে, মিল টার্ম অপশানে গেলে তোমাকে এটাই করতে হবে। নেক্সট, মাইক্রোফোনটা প্লিজ কাইন্ডলি অফ করবে। 26 জন লোক একটি কাজ 17 দিনে করতে পারে, কাজটি 13 দিনে শেষ করতে হলে কিচ্ছু না। তো প্রথম শর্তটা পাঠিয়ে দেবে, 26 জন লোক 17 দিনে করতে পারে, পরের শর্তটা লিখে দেবে, ঠিক আছে। কাজের পরিমাণ আর টাকার পরিমাণ এক্ষেত্রে জাস্ট নিচে লিখতে হয়। আর শর্তর আগের শর্ত পরেরটা সমান সমানে পড়ে। তাহলে 13 দিনে শেষ করতে কয়জন, ধরে নাও একজন, এখানে এক্স যদি দেখতে ভালো লাগার জন্য সমান সমান উপরে কাটাকুটি যায়, 13 দুগুণি 26, এক্সের ভ্যালু পড়ে আছে কত 17 দুগুণ 34। তাহলে দেখো আগে তোমার সংখ্যা ছিল 26 জন, এখন দেখো অপশানে কিন্তু পরীক্ষার সময় 26 অপশানেও থাকবে, এটা খেয়াল রাখবে। এখানে হয়তো নেই, কিন্তু পরীক্ষার সময় 26 কিন্তু থাকবে, কিন্তু এখানে চেয়েছে অতিরিক্ত কত, তাই 26 জন ছিল, 34 জন এখন লাগছে, তাহলে কত অতিরিক্ত 8 জন। এইগুলো খেয়াল রাখবে কিন্তু যেটা বলছি, কারণ অপশানে 26ও থাকবে, দেখা মাত্রই তুমি 34ও থাকবে, দেখা মাত্র তুমি 34 আনসার করে ভুল হয়ে যাবে। একটি সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে 180 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? তাহলে কি আছে, এটা কিছু আছে, অঙ্কটা বলো। একটি সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে তাহলে 180 বৃদ্ধি পেয়ে গেল। তাহলে একটা সংখ্যা যদি মানে এক্স হয়, ঠিক আছে, এক্স হয়, হ্যাঁ, তাহলে সেই সংখ্যাকে 13 দিয়ে গুণ করেছো মানে কি, দিয়ে 180 বৃদ্ধি, মানে এক্সের সঙ্গে 180 বেড়ে গেল, তার মানে এক্স প্লাস 180 হলো, তাই তো নাকি? এটা বুঝো তো? ব্যাস, আমি তোমার এক্স ছাড়াও দেখাবো, চাপ নিও না, আমি এক্স ছাড়াও দেখাবো, চাপ নিও না। তাহলে 13 দিয়ে গুণ করা মানে সংখ্যাটা কত হবে 13x, আর এই 13x মানে কত, এক্স প্লাস 180, তাই 13x এখানে এক্স এই পাশে আসলে কত হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 12x সমান 180, 12 দিয়ে কাটলে কত, x সমান 15, সংখ্যাটা হচ্ছে 15, অপশন নম্বর ঘ। এবার এক্স ছাড়া কি করা যায় না, অবশ্যই যায়। কীভাবে, আমি যখনই বললি গুণ, এত গুণ অত গুণ, তখন আমরা ধরতে পেরেছি কত, সংখ্যাটা 1। সংখ্যা যদি 1 হয়, ঠিক আছে, পরের সংখ্যাটা কত হবে, এবার 1 যদি হয় তাহলে 13 গুণ করলে কত হবে, কত হবে, সংখ্যাটা 13 হবে, 13 হয়। তাহলে আমাদের হিসেবে কত বাড়বে, অনুপাত যদি 1 2 ধরি 12 বাড়বে, অঙ্কে কত বাড়লো, তাহলে আমাদের হিসেবে থেকে কত গুণ বেশি, 15। তাহলে আমরা যেটা 1 ধরেছি মানে কত, 15। বুঝতে পেরেছো? চলো, এই জন্য বলি 1 ধরে করবে যখনই বলে এত গুণ বেশি অত গুণ বেশি, সে সরল সুদের অঙ্ক হোক আর যে অঙ্কেই হোক। 665 টাকা একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয় 12%। দেখো টাকার পরিমাণটা চেয়ে যদি টাকাটা উপরে দেখো, তাহলে দেখো 5% ক্ষতি মানে কত পার্সেন্টে বিক্রি, 95%। আর 95 মানে হচ্ছে 665 টাকা বিক্রি, যেটাই 95% সেটাই টাকা হিসেবে 665। আবার 12% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি, 112%। তাহলে 112% মানে কত করলেই অ্যান্সার।
তাহলে এখানে দেখো ভাই 5 দিয়ে কাটো প্রথমে, 5 19 95, এটাকে যদি আমরা কাটি 5 60 আছে, 5 12 5 তারং 65, 1 3 5 15, 133। 19 দিয়ে কাটাকুটি যায়, 7 19 কত হয় 133। তাহলে কথা হচ্ছে 7 2 14 4 7 11 77 আর 4 কত হয় 78 77 আর 4 78। 700 ওই এক তো, হ্যাঁ হ্যাঁ এক তো, 7 2 14 আর 7 77 টাকা 78, 784। অপশান গো। ঠিক আছে, নেক্সট একটু বুঝবে অঙ্ক, বুঝবে শেষ অঙ্ক। দুই সংখ্যার যোগফল এত, বিয়োগফল এত, তাহলে এটা আমি আর বলবো না, তোমরা বলো জাস্টটা, তোমরা বলবো আমি করবো, শিখিয়ে আসলাম একটু আগে। এখানে বড় সংখ্যা চেয়েছে, যোগফল দেওয়া আছে, বিয়োগফল। তাহলে বড় সংখ্যা বের করার ফরম্যাট কি, যোগফল 80 হবে প্লাস 160/2 করো। বিয়োগফল বাই 2। বাই 2। ঠিক আছে, পরীক্ষার সময় কিন্তু এটা করবে না ভাই, পরীক্ষার সময় ডাইরেক্টলি এই দুটো যোগ করে দেবে, দিয়ে ভাগ করবে, কারণ তোমার তো কনসেপ্ট ক্লিয়ার, আমি তো বোঝানোর জন্য করছি। তাহলে 128 যোগ করলে কত হয়, 80 হবে आंसर। হ্যাঁ 80 হবে, মানে যোগ করলে কত হয় 160 হয়, বাই 2 করলে কত হবে 60 বাই 2। 160/2। ঠিক আছে, এই জন্যই বলছি শেখো, বোঝো, ক্লাস করো বারে বারে, এই জন্য বলি। 32 যাকে বলছে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 27। এ সিম্পল আছে, কিছু নেই। প্রথম 3টি যদি 27 হয়, এখান থেকে গড় করে কিন্তু বের করা যায়, জানো তো, 6টি ক্রমিক সংখ্যা যেহেতু বলেছে, সিম্পলি করে দাও, আমি বলছি তো। যোগফল যদি 27 হয়, তাহলে মিডিল মান কত হবে, গড় কত হবে, 9 তাহলে এই মিডিল মানটা 9, মিডিল মান যদি 9 হয়, প্রথম 3টি সংখ্যার কিন্তু, তাহলে মিডিল মানটা যদি 9 হয়, তার আগে 8 আছে, পরে আছে 10, তাহলে এর পরপর সংখ্যা তুমি পেয়ে গেলে 11 12 13। কত ইজি দেখেছো, কোনো জটিল কিচ্ছু নেই। তাহলে পরের 3টি যোগফল কত হবে, যোগ করে দাও। 36। এবার এটা কি যোগ করবে না রে বাবা, এটারও মিডিল মানটা বের করো। মিডিল মান যদি গড় 12, তার মানে গড় যদি 12 হয়, তাহলে মোট কত, 3 12 36। এইটাই তো ফরম্যাট, একটু আগে বোঝালাম যেটা, সেটা এখানে আরও কাজে লেগে গেল। নেক্সট, আর যারা বোঝো না, ওই যে করতে হবে আর কি, যোগফল একটা সংখ্যা এক্স, আরটা হবে এক্স প্লাস 1, তারপরটা হবে এক্স প্লাস কত 2 সমান সমান 27। তাহলে আলটিমেটলি এখানে 3টে এক্স প্লাস 3 ইকুয়াল টু 27, 3x ইকুয়াল টু কত হচ্ছে 24, এক্স সমান সমান 8, সেই 8ই আসলো। তাহলে ষোলো সংখ্যা 8 9 10 11 12 13 14, তাই এই করে গুণ করো বা যোগ করো, 36 চলে আসবে। নেক্সট, আচ্ছা এই 36 ছিল অপশান ঘতে। নেক্সট, রাম এবং শ্যামের মাসিক আয়ের রেশিও দিয়েছে, ব্যয়ের রেশিও যদি উভয়ের সঞ্চয় সেম। দেখ এখানে উভয়ের সঞ্চয় আলাদাও কিন্তু থাকে, সেক্ষেত্রে আমরা একটা ফরম্যাটই শেখাবো, 5:6, এই ফরম্যাটেই করবে ভাই। যদি সমান বলেছে, দেখো সঞ্চয় সমান বলেছে, সমান লিখে দাও, হ্যাঁ ক্রস প্রোডাক্ট করবা, করলে অ্যান্সার চলে আসবে, কিন্তু এক্ষেত্রে ক্রস প্রোডাক্ট করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই, কারণ দেখো বিয়োগ করলে, দেখো আয়ের থেকে ব্যয় যদি বিয়োগ করো, এখানে সেম মানই আসছে, সঞ্চয় একই আছে, অঙ্কেও সেম বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আর করার দরকার হয় না। এখানে এক মানেই হচ্ছে 500। তাহলে রামের আয় কত, রামের আয় হচ্ছিল কত 5, 5 মানে কত 25 হয়ে যাবে। ঠিক আছে, এটা করার দরকার হয় না, কিন্তু এইখানে অনেক সময় তোমার দেখবে এইখানে দিয়ে দেবে যে একজনের সঞ্চয় 400 আর একজনের 500, তখন ক্রস প্রোডাক্ট করতে হয়। কী করে ক্রস প্রোডাক্ট, এই যে 5 5 25 আর এখানে 4 6 24, ডিফারেন্স কত 1, 1 মানেই কত তখন, এবার এই ক্রস প্রোডাক্ট করতে হবে, এইটাই ফরম্যাট, 4 4 1600 আর 5 5 2500। মনে করে এই অঙ্কটাই দিল, হ্যাঁ এই অঙ্কটাই দিল, দিয়ে বলল রামের সঞ্চয় 500 টাকা এবং শ্যামের সঞ্চয় 400 টাকা। অনেকে ঘাবড়িয়ে যায়, কোনো ঘাবড়ানোর দরকার নেই, ক্রস প্রোডাক্ট অ্যান্সার শেষ। তাহলে রামের আয় কত, সেক্ষেত্রে কিন্তু এইভাবে করতে হবে যে 5:6 আয়ের রেশিও, ব্যয়ের রেশিও 4:5, সঞ্চয় তো সেম নেই, যেখানে সেম আছে মানে সেম করবে, এখানে আলাদা, একজনের 500 একজনের 400, আমি এইভাবে যদি থাকতো তখন ওই যার 500 তার নিচে 500 লিখবে, যার 400 শ্যামের 400 400 নিচে 400 সঞ্চয় 400 লিখে দাও, ক্রস প্রোডাক্ট করবে তখন। তাহলে এখানে 5 5 25 আর এদিকে 4 6 24, ডিফারেন্স কত আসলো 1 আসলো, 1 আসলো। আর এখানে করবে কত 4 4 1600, 5 5 25, 25 1600, ডিফারেন্স কত 900। তখন 1 মানে 900, তাহলে 1 মানে যদি 900 হয়, তাহলে 5 মানে তখন কত হতো 4500 টাকা হতো, আর 6 মানে কত হতো
5400। 5400 টাকা। বোঝা গেল? এই কিন্তু ফরম্যাট, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, দেখো তাহলে এখানে 5 মানে কত, 5 নাও 4500 টাকা ছিল ব্যয়, আর এখানে 4 নাই 3600 টাকা ছিল ব্যয়। বুঝতে পেরেছো? এইগুলো কিন্তু বুঝতে হবে ভাই। যদি আলাদাও থাকে কোনো ব্যাপার না, ক্রস প্রোডাক্টে তুমি যেইভাবে করো না কেন চলে আসবে। এইটাও যদি ক্রস প্রোডাক্ট করো তাও চলে আসবে, যে 1 মানে কত আসছে 2500 আসবে, দেখো ক্রস প্রোডাক্ট করলে এই 5 আসবে, 500 আসবে, এটা সিম্পলি। ঠিক আছে, চলো। এ বাই বি ইকাল টু এত, বি বাই সি ইকাল টু এত, আর সি টু ডি ইকাল টু এত। আচ্ছা, এখান থেকে একটা ভগ্নাংশ দিয়েছে, এটাকে আগে সামান্য অনুপাতে করতে হবে, প্রথম কাজ হবে এটা। এবার দেখো এখানে এইচ টু ডি দিয়েছে, তাহলে প্রথম এটা অনুপাত করলে কত আসবে বলো তো? 1:8, 1:8 তাই না? 1:8। কারণ দেখো, ভগ্নাংশে লিখে দাও দাদা। হ্যাঁ পরপর ঠিক আছে, এটা আছে। এবার তুমি যদি ভগ্নাংশে লিখবো, এবার তো হ্যাঁ, এটা অনুপাত করলে সামান্য অনুপাত করলে 1:8 হয়ে যায়। এটা বোঝো তো? এর কিছু নেই, মানে জাস্ট গুণ করে দেওয়া হয়ে যাবে, গল্প শেষ। তাহলে 1:8 হয়ে গেল। এটাও যা 1:8ও তাই। ঠিক আছে, এটাও যা 1:8ও তাই। তাহলে এ 1:8 মানে কি লিখবো? 1/8 ডাইরেক্ট লিখলাম। যেহেতু আমার প্রথম অক্ষর আর শেষ অক্ষর, অলওয়েজ আমি বলি প্রথম অক্ষর আর শেষ অক্ষরের ভ্যালু যখন চাইবে ভগ্নাংশ আকারে লিখলেই অ্যান্সার অনুপাতটা। তাহলে এখানে দেখো কে আসছে, 2 দিয়ে কাটলে 4 আসছে, আর কাটাকুটি যাবে না, ওপরে 3 আর নিচে আছে 4 2 8 5 আর 40, তাহলে 3:40 আনছে। তুমি যদি মনে করো যে দাদা আমি ভগ্নাংশকে রেখে করবো, করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 1/2/4, এটাও যা 1/2 ইন্টু 1/4ও তাই, একই বিষয়। ঠিক আছে, ইন্টু 2/5 ইন্টু 3/2, একই আসবে। নেক্সট। আচ্ছা, নেক্সট কত দাগ? 35 দাগ। আর বেশি নেই, কটা আছে মনে হয় অঙ্ক আর? ঠিক আছে, আর বেশি নেই। 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, এটা হয়ে যাক। আগের পেজে অঙ্ক বাকি আছে নাকি? না না, এটা হয়ে যাক, আগের দিনের অঙ্কগুলো করলাম। ও আগের দিন অঙ্ক তাহলে আছে, কোনগুলো আমাকে পাঠিয়ে দাও একটু, আমি করে দেবো কোনি। আজকে তো এখন সম্ভব না। আগের দিনে তো ভিডিওটি দাওনি ইংলিশে। ভিডিও দাওনি, ক্লাস করো না, কেউ বলেও না যে তোরা ইংলিশটা লাগবে। যাই হোক, কিছু টাকা এ বি এবং সি এর মধ্যে মানে 1/2 1/3 সব ডাউনলোড করা আছে, লিঙ্ক দিলেই হয়ে যায়। লিঙ্ক দিয়েছিলাম না? এবিসি এর মধ্যে দেখো 1/2 1/3 আর 1/4 অনুপাতে ভাগ করা হলো, বিকে এত টাকা বেশি পাই। দেখো কিচ্ছু না, একে সামান্য অনুপাতে বের করে নাও। যে ভগ্নাংশ আছে 3 4 আর 2, এদের এলসিএম কত হবে? 12 হবে। ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 হবে। উপরে লব 1 আছে যখন দেখার দরকার নেই। 3 দিয়ে ভাগ করলে 4 হবে, এটা 3 হবে। আচ্ছা, এখানে কি বলেছে? অনুপাতে ভাগ করা হলে বি থেকে এ 400 টাকা বেশি। আচ্ছা, এখানে এ এইটা, বি এইটা, তাহলে বি থেকে কত বেশি? এখানে 2 বেশি। অঙ্কে কত বেশি বললো? 400। তাহলে এখানে অনুপাতের থেকে কত গুণ সেটা? 2 গুণ। 2 গুণ না, 200 গুণ। 2 দুগুণে 4 আর 2 শূন্য আছে না, 200 গুণ অনুপাতের থেকে। অনুপাতে যা তার থেকে 200 গুণ করলে অ্যাকচুয়ালটা আসছে। তাহলে মোট কত টাকা ভাগ করা, তাহলে মোট কত টাকা অনুপাতের হিসেবে? 13। তাহলে 2 মানে যদি 200 হয়, 13 মানে কত হবে? 13 2600। 26। 200 গুণ যদি হয় তাহলে এখানে 2600 আসবে, অপশন আছে। নেক্সট। একটি ঘড়ি 1 ঘন্টায় 1 বার বাজে, 2 ঘন্টায় 2 বার বাজে, এইভাবে বাজতে থাকলে ঘড়িটি একটি পূর্ণাঙ্ক। কিছুই না, ওই সোজা আছে। বলো কত হবে এটা? এই অঙ্ক একবার করিয়েছি, বলো দেখি। চব্বিশ বার হবে না? না না, বেশি হবে। 156 বার। 156, একদম 156 বার যেগুলো সঠিক। 78 বার দাদা। 156 হবে রে বাবা, ক্লিয়ার করে দিচ্ছি। 78 ইন্টু 2 করতে হবে না, কারণ একদিনে দুবার ঘুরে তো, একদিন 2 বার। এই সিম্পল, যারা বুঝতে পারে দেখো। আরে ভাই 1 ঘন্টায় 1 বার বাজছে, দ্বিতীয় ঘন্টা 2 বার হয়ে যায়, প্লাস 3 4 ডট 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 পরপর আসবে না? পরপর কটা পর্যন্ত? 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত আসলে 12টা পর্যন্ত আসলো।
তাহলে এবার আমরা সেই গড়ের সূত্র মানে কী জানো, মানে মোট টু এন কী প্লাস বলছে বাই টু। বড় না, এটা আমি বলে দিচ্ছি। তোমার হচ্ছে গড়ের সূত্র কী জানো, গড় না, এখানে মোট চেয়েছে, পূর্ণাঙ্গ কতবার বাজবে, মোট মোট বের করার সূত্র কী জানি? প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইনটু টোটাল সংখ্যা। হ্যাঁ, প্রথম সংখ্যা বাই শেষ সংখ্যা, তাই তো? তাহলে প্রথম সংখ্যা বাই শেষ সংখ্যা যদি করতে যাও তাহলে কী করতে? না দাদা, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা 12 প্রথম সংখ্যা ইন্টু প্লাস শেষ 13 সংখ্যা। বাই 2 করে চলে আসে। দেখো এটা হচ্ছে ডাইরেক্টলি তুমি কি বের করলাম আমরা, ডাইরেক্টলি এটা মোড বের করার, পরপর সংখ্যার যোগফল বের করার সূত্র কি বলছে, শেষ সংখ্যা ইন্টু প্রথম প্লাস শেষ, বা যতগুলো সংখ্যা এভাবেও বলতে পারো, বাই 2। ঠিক আছে, তাহলে কত আসছে, শেষ সংখ্যা মানে 12 ইন্টু প্রথম 1 ছিল তাহলে 13 বাই 2, 6 তরং 78, তাহলে 78 তো 12 ঘন্টায়, পূর্ণাঙ্গ দিন মানে 24 ঘন্টায় কতবার, 78 ইন্টু 2 মানে 156 বার। যারা 156 বলেছে সঠিক বলেছে। ঠিক আছে, এইভাবে না পারলেও কী করে নেবে ভাই, গড় বের করে নাও, পরপর ডট ডটার কথা আসলে 12 পর্যন্ত আসবে। ঠিক আছে, তাহলে কী শিখেছে গড়ের সূত্র, বলো। দেখ কেন হয় সেটা, ওই যে আগের সূত্রটা কেন হলো, যে প্রথম সংখ্যা প্লাস মানে শেষ সংখ্যা বাই 2 করলে গড়, এবার গড়ের সঙ্গে যদি আমি টোটাল যতগুলো সংখ্যা আছে গুণ করলে কী হয়, মোট সংখ্যা, ওই জন্যই তো ওটা করা, ওই সূত্রটা এসে ওইখান থেকেই এসে সূত্রটা। তাহলে আসছে কত, 13 ইন্টু সেই 12 বাই 2 একই আসছে, তাহলে 12 ঘন্টায় 78 বার, তাহলে 24 ঘন্টায় কত, 156 বার। নেক্সট, 5টি সংখ্যার গড় 46 ও প্রথম 4টি সংখ্যার গড় 45। দেখো কিচ্ছু নেই, 5টি সংখ্যার গড় 46 এবং প্রথম 4টি সংখ্যার গড় 45, ডেভিয়েশন প্রসেসে করতে পারো, চলে আসবে। যদি ডেভিয়েশন না করো দেখলেই বোঝা যাচ্ছে 45 মানে দেখো 4টি সংখ্যার 45 কত কম, মানে এটা কত বেশি, এখানে এখানে 1 কম, মানে এইটা কত বেশি, যেহেতু পঞ্চম সংখ্যাটা বেশি হবে, যেহেতু 46 আছে বেশি হবে, এটা কম আছে, কত কম, 4 কম, মানে 1 কম। তাহলে প্রত্যেকে যদি 1 করে কম হয়, মানে 1 করে দিয়েছিল কি পঞ্চম সংখ্যাটা, তাহলে 1 করে যদি দেয় তাহলে কত হবে, বা তুমি এখানে ভাবতে পারো যে এখানে কম কত, 4 কম, তো এই 4টা কোথায় যাবে, এর সঙ্গে যোগ যাবে, এর সঙ্গে যোগ গেলে 50, আর যদি ধরো তুমি এটার সঙ্গে, তখন এখানে 5 যোগ হবে, তখন তো এটাকে ধরতে হবে, 50 অ্যান্সার। যারা ডেভিয়েশন প্রসেস বুঝলে না তার জন্য তো আমি আসি। দেখো 5টা সংখ্যা মানে 5 গুণ 46 কত হয়, 5টি সংখ্যার মোট 130 হবে, 230। দেখো 5 দিয়ে গুণ করা খুব সোজা, সংখ্যাটাকে অর্ধেক করে দিয়ে একটা শূন্য বাড়িয়ে দাও, হয়ে যাবে, হয়ে গেল গুণ, 5 দিয়ে গুণ। আর ভাগ মানে কি, একটা সংখ্যাকে ডবল করে 1 টাকা দশমিক। তো যাই হোক, 4টে সংখ্যার গড় 45 যদি হয় কত হয়, 4 45 কত হয়, 180 হয়। আর ডিফারেন্স করলে কত হচ্ছে, সেটাই তো অ্যান্সার, 0 আর কত 50 আসছে। এটাও করতে পারো। আর ডেভিয়েশন তো জানলে তো আরও সোজা, যে এখানে কি 4টে সংখ্যা 4 কম পড়ে যাচ্ছে, তার মানে 4 এ দেবে, তাহলে 46 আর 4 50। এবার দেখো বাপু 38 দাগ, 20টি করে লেবু 50 টাকা করে কিনে 700 টাকায় কটি লেবু বিক্রি করলে 40% লাভ হবে। সিম্পলি টাকা কনভার্ট করে নাও, 20টি করে লেবু 50 টাকা, সিম্পল। তাহলে 20 সিপি কত, এখানে প্রতিটি লেবু সিপি বের করো, এভাবে প্রতিটি লেবু বের করে করা যায়। প্রতি লেবু সিপি কত হবে এখানে, 50 টাকা যদি হয় 20 টাকা যদি ভাগ করি কত হবে, 2.5 টাকা করে পড়বে, সিপি 2.5 টাকা। ঠিক আছে, এবার তোমাকে বলেছে কি 40% করে লাভ করতে হবে, তাহলে শতাংশ করলে কত হবে, 40% লাভ মানে কত হবে, 2.5 এর 140%, 140% করলাম, শূন্য কাটো শূন্য কাটো। ঠিক আছে, এবার আলটিমেটলি কত আসছে, 14 কত হয়, 14 350, আর 10 দিয়ে ভাগ মানে 1 টাকা দশমিক মানে আরও 1 টাকা, মানে 3.5, তাহলে 3.5 হচ্ছে তোমার এসপি, 3.5 হচ্ছে এসপিতে। এবার 700 টাকায় লেবু কটা হবে, তাহলে মোট হচ্ছে 700 টাকা বাই এসপিতে ভাগ করে দেবো। এবার এটা 1 লাইনেও করা যাবে, সেটাও আমি দেখাচ্ছি। তাহলে হ্যাঁ, এখানে এবার ভাগ করলে কথা, পয়েন্টের জন্য এখানে 100 চলে যাবে, 35 × 70 মানে 200টা, অপশান এ। ঠিক আছে, এটা আমরা 1 লাইনেও করতে পারি, কী করে করব, দেখো ভাই এই 700 টাকা কি মোট,
700 টাকা কি মোট টাকা। তাহলে আমি ধরে নিলাম যে আমার যেটা অ্যান্সার যে 700 টাকায় এক্সটি লেবু হয়। কটি লেবু হয়? এক্সটি লেবু। তাহলে এক্সটি লেবুর বিক্রয় মূল্য আমাকে ফার্স্ট বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বের করতে হলে এক লাইনে কীভাবে করতে হয়? তাহলে বিক্রয় মূল্য বের করতে হলে কী করবে? আগে তোমাকে তো জানতে হবে যে প্রত্যেকটার দাম কত। তাহলে প্রত্যেকটার দাম কত? 20টি যদি 50 টাকা হয়, 50/20টা হবে একটার দাম। এটা আগে একটু আলাদা করে বের করতে তাহলে সুবিধা হবে। তাহলে 50/20 হচ্ছে কি একটির দাম, তাই তো নাকি? এটা বুঝতে পারছো? ক্রয় মূল্য 20টার দাম যদি 50 টাকা হয়, একটার দাম কত বের করলে? তাহলে আমরা ধরলাম যে আমাদের 700 টাকা এক্সটি হবে। তাহলে এক্সটির ক্রয় মূল্য কত হবে? x × 50/20। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। মানে এক্সটি আমরা পাবো 700 টাকায় বিক্রি দামে, কিন্তু তার তো ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য এইটা। আর এর উপর তোমার লাভ হচ্ছে কত? 40%। 700 টাকায় বিক্রি করলে তাহলে 40% মানে 140/100। আর এইটা সমান সমান কয় টাকা? বিক্রি 700 টাকায়। এক লাইনে। ঠিক আছে, 2 শূন্য কাট আউট। আচ্ছা, এবার এখানে তুমি 5 দিয়ে কেটে গেল কত? ওই তো 5 14 70 70 এবার 700 এখানে আচ্ছা করছি। এবার এখানে কাটলে 2 দিয়ে কাটছে 7 আসছে, 7 দিয়ে কাটলে কত আসছে? 100। তাহলে x = 2 × 1 = 200। কনসেপ্ট দিয়ে করিয়ে দিলাম একদম। আগেরটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা ইচ্ছা। এখানে কি বলো তো, এটা এক লাইনে হয়ে যাবে। আগেরটা তোমাকে পয়েন্ট আসলে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এখানে কোনো পয়েন্ট আসবে না। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। ধরে নেব যে আমরা এক্সটি লেবু আমরা পাবো। তাহলে সেই এক্সটি লেবুর ক্রয় মূল্য বের করলাম, একটার দাম দেখো, একটার দাম বের করলাম, তাহলে এক্সটির দাম কত হবে সেইটা। এইবার তোমাকে অঙ্কে দেখো বলছে যে তোমার 140% লাভ, তার মানে বিক্রি করছো কত পার্সেন্টে? 140% বিক্রি। আর এইটাই টাকা হিসাবে কত হচ্ছে? 700 টাকা। এইটাই, আর কিছু না। চলো লাস্ট অঙ্ক আজকে কী বলছে। একটি প্রশ্নপত্রে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি, এটা অ্যালিগেশনও করতে পারো, মুখোমুখিও করতে পারো। বলো কী করবে? এটা অ্যালিগেশনও করা যায়, মুখোমুখিও করা যায়। এটার অ্যান্সার 60 আসবে। কী করে বুঝলাম? দেখো ভাই, সিম্পলি ভাবো। এখানে অ্যান্সার কী? যে সঠিক উত্তর চেয়েছে, তাই তো? তাহলে 100টি 2 নম্বরের প্রশ্ন, তাহলে মোট মার্কস কত ভাই? 200 পাওয়ার কথা ছিল, কিন্তু 200 পাওয়ার কথা ছিল, কিন্তু সে পেল কত? 80 পেল। তাহলে একজন ছাত্র সবকটি প্রশ্ন উত্তর করলে 80 পেল। তাহলে তার মায়ের টোটাল ঘাপলা গেল কত? 120। 120। 120 ক্লিয়ার করতে দাও। এবার বল, দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 2 পাবে, আর ভুল করলে কত হবে? 1। তার মানে এই 180টা ঘাপলা হয়েছে, তার মানে একটা প্রশ্ন ভুল করেছে, মানে তার ঘাপলা গেছে কত? টোটাল 3। ঠিক আছে, তার মানে 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো কটা প্রশ্ন তার ঘাপলা গেছে। কটা? তাহলে সে ভুল করেছে 40টা প্রশ্ন। সে ভুল করেছে কটা প্রশ্ন? 40টা প্রশ্ন ভুল করেছে। তাহলে 100টার মধ্যে 40টা ভুল করলো, সঠিক কটা? বুঝতে কারো অসুবিধা? বুঝতে পাওনি? তোমাদের এই জায়গাটা বোঝার অসুবিধা হয়েছে। তুমি অ্যালিগেশনও বলে দিচ্ছি, চাপ নেই। আচ্ছা, যে মেয়েটা বলছো ভালো করে বুঝবে। যে মেয়েটা বললে আগে বোঝো, এইটা বোঝো, এটা সবথেকে বেস্ট মেথড। 100টা প্রশ্ন, তো তুমি যদি 100টাই সঠিক করতে, তুমি কত নাম্বার পেতে? 100 পেতাম। 100 পেতে? 100টা সঠিক করলে 2 নম্বর প্রশ্ন হলে 200 পেতে। ভেরি গুড। আচ্ছা, তুমি 500 কত? 80 পেলে। তাহলে তোমার টোটাল মার্কস কাটা গেল কত? 120। 120। আচ্ছা, 120 কাটা গেছে। এখানে আমরা একটা গল্প বলে দিচ্ছি। কি বলছে? যে তুমি যদি একটা ভুল করো, সেই জন্য তো 2 নম্বর তো তোমার মাইনাস গেলই গেল।
দেখো তুমি 200 পাওয়ার কথা, সেখানে তুমি একটা ভুল করলে 2 মার্কস তো কাটা যাবেই, সঙ্গে সঙ্গে তোমার ফাইন হিসেবে কত বার কাটবে আবার? এক। তাহলে তোমার একটা প্রশ্ন ভুলের জন্য কত মার্কস টোটাল কাটলো? 3। 3 কাটলো। এবার তাহলে দেখো এইভাবে লিখতে পারি না যে 3টে প্রশ্নের জন্য মানে 3 মার্কস কম মানেই কটা প্রশ্ন ভুল? একটা। একটা। তো 3 মার্কস কম মানেই যদি একটা প্রশ্ন ভুল হয় তাহলে তুমি কম পেয়েছো কত? 120 কম পেয়েছো। 120টা। তাহলে 120 মানে কটা প্রশ্ন ভুল? 40টা। 40টা। তাই 40টা যদি তুমি ভুল করো, সঠিক করা করলে 100টার মধ্যে, 60টা। বুঝতে পেরেছো? আর একটা পদ্ধতিতে করা যেতে পারে, কি পদ্ধতি? পায়রার পদ্ধতি। পায়রার পদ্ধতি বা আবার কীরকম দেখে নাও। পায়রার পদ্ধতিটা কীরকম? 80 নম্বর, এইটা পায়রাও লাগে না, 80 নম্বর পেয়েছে তো সিম্পলি একটা করলেও হয় যে 80 নম্বর পেয়েছে তো, তাহলে হিসাব মতো তোমার এখানে হচ্ছে কত, 40টা সঠিক হলে, পুরোপুরি যে সঠিক হতো 40টা সঠিক হচ্ছে, কিন্তু এখনও বাকি আছে তোমার কত, 60টা। কত? 60 মানে এখনও 120 নম্বর তোমার বাকি, তাই তো? 60 মানে কি, তুমি যদি 40টা সঠিক করেছো তাহলে এখনও 60টা বাকি, মানে 120। হ্যাঁ, তো ওই সে একই গল্প আসবে, সে 40টায় আবার আসবে। যাই হোক, ওটা কনসেপ্ট ছিল। এইবার যদি আমি অ্যালিগেশন মেথড করি, অ্যালিগেশন মেথডটা কি? অ্যালিগেশন মেথডটা হচ্ছে এটাই, তোমার প্রত্যেকটা যদি সঠিক হতো মার্কস কত হতো? 200 মার্কস হতো। আর প্রত্যেকটা যদি ভুল হতো তোমার কত মার্কস কাটা যেত? -100। -100 না 300 হবে কোনটা? 300। 300। -100 হবে না? -100? -300 হবে। -300 হবে। -300 হয় না? আচ্ছা, হ্যাঁ। আর এখানে তুমি পেয়েছো 80, তাহলে এখানে শূন্য করা যায়। -300 যদি হয়, দেখছি কোনটা, সবার আটটাকে শূন্য আউট করে দাও, তাহলে 30 আর 8 38 হয়ে যাচ্ছে এটা। আর এখানে কত আসছে? এখানে হচ্ছে 12। 12। ঠিক আছে, রেশিও করে ছোটো করে নাও, কত আসছে? 19 আর 6। 19 আর 6, ঠিক আছে। তাহলে এখানে টোটাল কত হচ্ছে সংখ্যা? এই দেখো, এই মার্কসের সংখ্যার উল্টো কী আছে? সংখ্যা। 25 মানে 400, কত গুণ? 4 গুণ। অ্যান্সার কী চেয়েছে? ছাত্রটি কটি প্রশ্নের সঠিক উত্তর করেছিল? তাহলে এখানে কোনটা সঠিক, সঠিক কোনটা আসছে গো? আচ্ছা, 100টা কোশ্চেন যদি ভুল করে 300 নাম্বার কি 300 কি করে হবে? -300। 100টা ভুল করলে 100 হবে। হ্যাঁ, -100 হবে তো, ওটা 100 হবে, ঠিকই বলেছে। 300 কি করে হয়? আচ্ছা, -100। তারপরে কত আসছে? এবার 80 পেয়েছি, মিডিলে 80 হবে। কাটলে কত আসে দেখি তো। এখানে 18 আর এটা আসছে কত? 12। হ্যাঁ, এটাই হবে, এটাই হবে, ঠিক। এখানে কত আসছে? 20 না? 18 না, কত কাটাকুটি করলে কত আসছে এখানে? 9:6। তাও আসছে কী করে? 9 না, 9 আসছে, আরও কাটাকুটি যাবে। ঠিক আছে দাদা, ওটাই হবে। 100 ধরো 3:5 হবে, দেখো 3:2 হবে মনে হয়। 3:2, হ্যাঁ। ওই যে 3:2। হ্যাঁ, এটাই হবে, এটাই হবে। এখানে যে সঠিক উত্তর করেছিল কটা, তাহলে 60টায় আসা, এটাই হবে। 5 × 7 3 × 4 এটাই হবে। কেন বলছি দেখো, ওখানে 300 মানুষ কেন হবে না বলো তো? ক্লিয়ার বলছি। আরে ভাই, ওটা কখন হচ্ছিল তোমার? তোমার এখানে সম্পূর্ণ নেগেটিভ মানে কি? প্রত্যেকটা 1 করে মাইনাস, সব কটা ভুল যদি হয় 1 করে মাইনাস হবে তোমার, তাই না? তোমরা যেটা ভাবছো কি জানো, যেটা তোমাদের ভাবনায় আমি ভেসে গেছিলাম, কিছুই না। আরে ভাই, তোমার যখন নাম্বারই নেই, তোমার নেগেটিভ হওয়ার জায়গা কোথায়? তুমি কোনো নাম্বারই পেলে না, তাহলে নেগেটিভ 300 কী করে হয়? বুঝতে পেরেছ কী বললাম? এটাই হচ্ছে বিষয়। তুমি একটা ভুল করছো মানে তোমার, আমি ধরে নিচ্ছি কি, আমরা তো ওটা হচ্ছে না, আমরা দেখছি সব কটা সঠিক, সব কটা ভুল। সব কটা সঠিক মানে 200 পেতে, আর সব কটা ভুল করলে -100 হতো তোমার। তো 200 পাওয়ার কথা, সেখানে তোমার -100 ডিফারেন্স 300 আসছে কি না? এটাই তো গল্প। নেগেটিভ হচ্ছে বলেই -100 হয়ে যাচ্ছে। ঠিক আছে,
বুঝতে পেরেছো? যে যেটা কাটা যাবে সেটা গুণ হলো, দিয়ে মাঝখানে তুমি অ্যালিগেশন লাগিয়ে সংখ্যা করবে, চলে আসবে। আর যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো আগেরটা, তাহলে তো আরও ইজি। এটা আবার এক্স ধরেও করা যায়। এক্স ধরে কি, ধরি সঠিক প্রশ্ন করছো এক্সটা, তাহলে ভুল কত হবে? 100 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে সঠিক যদি এক্স করো তাহলে কত হবে সেটা টোটাল তোমার? সঠিক যদি এক্সটা হয় তাহলে টোটাল মার্কস কত তোমার? 2x হবে। ঠিক আছে, আর এইটা তোমার ভুল মানে কি? -1 ইন্টু 100x, এইটা। আর এইটা সমান সমান কত পাচ্ছ তুমি টোটাল? 80 পাচ্ছ। বুঝতে পেরেছো? এটাই আনসার। না, বুঝতে পারলাম না দাদা, ঠিক বুঝতে পারোনি এটা? না, এক্স দিলি আর বুঝতে পারছি। এক্স হচ্ছে তোমার এক্স দেওয়া, তো তাহলে ওই আগেরগুলো বোঝো। এখানে হচ্ছে এক্সটা যদি তোমার সঠিক হয়, ভুল কটা? তাহলে এক্সটা, এক্স যদি সঠিক হতো তাহলে 2 করে মার্কস হলে তুমি পার করা ছিল 2x, কিন্তু আর মাইনাস হয়ে গিয়ে 80 আসছে। কেন আসছে? কারণ যেগুলো ভুল করেছো, ভুলের জন্য তো 1 করে কাটা। বুঝতে পেরেছো? ভুলের জন্য তো 1 করে কাটা গেছে, এই জন্য। তাই 2x থেকে যদি আমার আর একটা -x, মানে টোটাল আসছে 3x। আর 3x সমান সমান কত হচ্ছে? -100 মানে ওপাশে গেলে +100, মানে +100 মানে 180 হয়ে যাচ্ছে। তাহলে 3x সমান সমান কত আসছে? 60 আসছে। তাহলে সঠিক করলে কটা? 60টা। ঠিক আছে, এটা হচ্ছে এক্স দিয়ে। আপাতত অ্যালিগেশন আছেই।